শেখা সম্ভব না। অভিক যে টুলটার কথা বলতেছিল সেই টুলটার নাম হচ্ছে রিশেপ টুল। এডিটর টুলবারেই আছে। কোনো কারণে এই টুলগুলো যদি এখানে না থাকে বা এর চেয়ে অনেক বেশি টুলের প্রয়োজন হয়, তাহলে তোমরা কাস্টমাইজে যাবা। কাস্টমাইজ থেকে কাস্টমাইজড মুড থেকে কমান্ডস, এখানে হাজার হাজার টুল আছে। কি বললাম? কাস্টমাইজ থেকে কাস্টমাইজ মোড থেকে কমান্ডস। এখানে দেখো, ধরো কোনো একটা টুল, যে টুলগুলো তোমরা শিখলা, ধরো বাফার শিখলা এখন, তাই তো? বাফার শিখছো না? কাস্টমাইজড থেকে কাস্টমাইজড মুড থেকে যেটা আসবে সেটার এখানে কমান্ডস। দেখো বাফার চলে আসে, তোমাদের কমন যেই টুলটা নিয়ে কাজ করছো। রিশেপ, দেখো রিশেপ চলে আসে। কিন্তু এখানে ক্যাটাগরিজ আছে, কার মধ্যে আছে? এডিটরের মধ্যে আছে, সো এডিটরের মধ্যে আছে। মানে সব টুলগুলো এখানে আছে। তুমি যদি চাও কোনো কারণে এই টুলটাকে তুমি ধরে এই জায়গায় নিয়ে যাবা, ধরো ড্র্যাগ করে এসে রেখে দিলাম, যে কোনোটার মধ্যে রাখতে পারো। আবার এখানে রেখে দিলাম, দেখলাম যে দুইটা রিশেপ টুল হয়ে গেছে, বা এখানে আমি রাখতে চাই না, আবার ধরে নিয়ে এসে এখানে ফেলে দাও, চলে আসবে। মানে যে কোনো টুলকে নিয়ে যেতে পারবা, যে কোনো টুলকে নিয়ে আসতে পারবা, যে কোনো ধরনের শর্টকাট তৈরি করতে পারবা। কীরকম? ধরো ক্লিপ সেদিন শিখালাম, তাই না? একটা ফিচার আমরা ড্র করি, এটা কি ফিচার? পলি। ধরো এর মধ্যে আর একটা পলিগন ড্র করলাম। অভিজ্ঞতাকে আমি ক্লিপ করতে চাই, কি করব? ক্লিপ করতে চাই, ওই জায়গাটা হলো করে দিতে চাই। না, একটা হচ্ছে পুরোটাই নিচে জিনিস আছে একটা এরকম, তার উপরে একটা জিনিস আমি ড্র করছি, তার মানে দুটো কি কমন আছে? কমন। আমি কমন রাখতে চাই না, এই যেটা আছে এটা দিয়ে ওখানে ক্লিপ করে ফেলতে চাই। মানে আমি বলতে চাই যে তুমি তোমার ভিতরে যা যা আছে সবগুলাকে কেটে ফেলো। কি দেখায় নেই মনে হয় না? জাস্ট এডিটর থেকে ক্লিপ বলছিলাম মনে হয় যে বাফার ডিস্টেন্স যদি আমি 0 0 দিই তাহলে এক্স্যাক্টলি ওই লাইন বরাবর থাকবে। আর ডিসকার্ড করতে চাই কিনা, ওকে দিলাম। দেখো ক্লিপ হয়ে গেছে। কীরকম? আমি যদি এটা ডিলিট করে দেই তাহলে টের পাবো ফাঁকা হয়েছে কিনা। দেখছো ফাঁকা হয়ে গেছে, আগে তো ওটা শেয়ারিং ছিল। এই কাজটায় আমরা যদি এইরকম করে করতে চাই যে আমার প্রচুর করা লাগতেছে, আমি একটা জাস্ট ক্লিপ দিয়ে উদাহরণ দিচ্ছি, এরকম যে কোনো টুলের ক্ষেত্রে এটা সত্য যে আমি একটা টুল বারবার এইভাবে মাউস দিয়ে কার্সর দিয়ে ওই জায়গায় গিয়ে না গিয়ে আমি একটা শর্টকাট সেট করে দেবো, যেটা আমি কিবোর্ডে বারবার দিয়ে আমি কিবোর্ড দিয়ে কাজ করতে পারি। ধরো ক্লিপ করার জন্য কী করতে হবে? অলওয়েজ এডিটরে যাইতে হবে, দেন ক্লিপে যেতে হবে। আমি এটা করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আসো না না দেরি হয়নি, আমরা টেবিল টেনিস খেললাম, তোমার সৌজন্যে কেন তুমি আসতে দেরি করতেছো তাই। এরপরে না না না, ওই যে এখানে বসে যাও, আমি এটা এখানে বসে। আচ্ছা, আমরা সবেমাত্র শুরু করছি, হ্যাঁ শুরু করছি মানে একটা টুলের কাজ শিখতেছিলাম, প্রেজেন্টেশনে যাইনি। ওদেরকে যেটা বলতেছিলাম যে তুমি যে কোনো টুলেরই শর্টকাট সেট করে দিতে পারো, ঠিক আছে? যে আমরা বারবার কি করি, যে কোনো একটা ধরো ক্লিপ করবা, হ্যাঁ ক্লিপের কাজটা কীরকম যে আমি ক্লিপ করা হচ্ছে, ধরো একটা লেয়ার আছে, একটা ফিচার আছে, ফিচারের মধ্যে আর একটা ফিচার উপরে আছে, দুইটারই কি কমন আছে না? কমন জায়গা আছে। তো মাঝখানে যে যে ফিচারটা আছে সেটাকে বলছি আমি যে তুমি ক্লিপ করো, তার মানে ওর নিচে যাবতীয় যা কিছু পাবে সব কিছু সে কেটে ফেলে দেবে অথবা কেটে রেখে দেবে, দুটোই আছে। হ্যাঁ কীরকম? আমি যদি এটাকে সিলেক্ট করি, এটাকে তারপরে এটাকে বাদ দিই, সরি এটা ডিলিট করলাম। দেখো তার মানে কি ওইটা এই ফিচারটার উপরে আছে, তাই না? যে ফিচারটা, এখন এইটাকে এডিটর থেকে ক্লিপে যদি ক্লিক করি তাহলে আমাকে ক্লিপ করার অপশান দেবে। ক্লিপ মানে ওই জায়গাটা কেটে ফেলা। এখন আমি কি এক্স্যাক্টলি এই লাইন বরাবর কেটে ফেলবো, নাকি লাইন থেকে 5 মিটার 10 মিটার 20 মিটার একটা নির্দিষ্ট বাফার ডিস্টেন্সে কেটে ফেলবো, নাকি আমি ভিতর দিকে কেটে ফেলবো? অর্থাৎ এই লাইন থেকে ভিতরের দিকে মাইনাস দিলে ভিতরে হবে, প্লাস মানে কিছু না দিলে বাইরের দিকে যাবে। যে জিনিসটা কেটে ফেলবে সেই জিনিসটা কি আমি কি প্রিজার্ভ করবো নাকি ডিসকার্ড করে দেবো? ঠিক আছে, ধরো আমি ডিসকার্ড করে দিলাম, ওকে।
এখন কি হলো, যদি আমি এডিট করে দিই, দেখো কি হলো, আগে ওই জায়গাটা পুরোটাই ছিল, এখন কিন্তু শুধুমাত্র ওই ফিচারটুকু ওর নিচে যাচ্ছে, সবগুলোকে ক্লিক করে কেটে ফেলে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, যে উদ্দেশ্যে এই কথাটা বলা, সেই উদ্দেশ্যটা হচ্ছে, সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আমি এখানে ইচ্ছা মতো যে কোনো যত হাজার হাজার টুল আছে সেই টুলগুলোর আমি শর্টকাট সেট করে দিতে পারি। শর্টকাট মিনস কিবোর্ড দিয়ে আমি কোনো লেটারে অ্যাসাইন করে দিতে পারি, যেটা আমি জাস্ট ক্লিক প্রেস করার সাথে সাথে ওই কমান্ডটা চলে আসবে। ক্লিপের কমান্ডে যদি যেরকম প্রচুর ক্লিপিংয়ের কাজ থাকতো, এখন ক্লিপিং দিয়ে বোঝাচ্ছে এই কারণে যে কোনো টুল দিয়েই সম্ভব। ঠিক আছে? যে কোনো একটা কমান্ডে তুমি যদি আবার ওটাকে ভ্যানিশ করে দিয়ে ওই কমান্ডটাই অন্য একটা ক্ষেত্রে অ্যাপ্লাই করো, সেটা সম্ভব। ধরো আমি এই ক্লিপের ক্ষেত্রে একটা শর্টকাট সেট করতে যাচ্ছি, কি করব, কাস্টমাইজ থেকে এসব ভিডিও হচ্ছে রোমান। হ্যাঁ হ্যাঁ, পেন ড্রাইভে নিয়ে নিই। আচ্ছা, কি বললাম, কাস্টমাইজে যাব, কাস্টমাইজ থেকে কাস্টমাইজ মোড থেকে কমান্ডস। কি টুলটার নাম কি ছিল? ক্লিপ, CLIP, ক্লিপ। ক্লিপটা কার মধ্যে ছিল, কোন ক্যাটাগরিতে? এই ক্যাটাগরিটার নাম কি ছিল, যে বারটা, সেটাকে ক্যাটাগরি বলতেছি আমরা, এডিটরে গেলাম, দেখো ক্লিপ। আচ্ছা, আর একটু ভুল হয়েছে, এখান থেকে কিবোর্ডে যাই ক্লিপ দিতে হবে, কারণ আমি কিবোর্ড দিয়ে অ্যাসাইন করবো। ওকে, এই দেখো এডিটর, ক্লিপ চলে আসে। প্রেস নিউ শর্টকাট কি, মানে কোনো শর্টকাট কি এখন অ্যাসাইন করা নাই। ধরো আমি ধরলাম কি কোন একটা দিই, F6 ধরো, নাকি FG উল্টা পাল্টা কিছু দিয়ে একটা টি দিলাম, কি এলো আসে, শুধু টি মনে হয় নেবে না, F5 যদি দিই, F6, হ্যাঁ F6 ধরো, ওই শুধু নর্মাল লেটার নয়, সেক্ষেত্রে কন্ট্রোল দিতে হবে ওর। ওই যে কোনো উইন্ডোজের ক্ষেত্রে যদি শর্টকাট করো, তাহলে কন্ট্রোল অল্টার বা এই ধরনের কিছু একটা দিতে হয়, কিন্তু তুমি যদি এইগুলো দাও, তাহলে যে কোনো কিছু দিতে পারবে। ধর F6 দিয়ে দিলাম, বের হয়ে গেলাম। এখন আমি এটাকে সিলেক্ট করি, এইটা একটা জিনিস রাখবা, এইখানে রাখলে দুইটাই সিলেক্ট হবে। কেন? আর ওই জায়গাটার যে জায়গায় ক্লিক করতেছি এটা কমন দুইটাই। ওকে, দেন আমি শিফট ধরে বাইরেটা ক্লিক করলে এটা চলে যাবে। আমি দুইটাই সিলেক্ট করলাম, করে শিফট ধরে বাইরে ক্লিক করলাম, চলে আসবে। এখন কি করছিলাম, F6 দিছিলাম, দেখো F6 প্রেস করো, চলে আসবে। সরি, আচ্ছা এটা করতেছি হচ্ছে যে কোনো কমান্ডেরই আমি শর্টকাট সেট করে দিতে পারি। শর্টকাট করার দরকার কি, ধরো মাউস দিয়ে আমি যেতাম ফাইল থেকে অমুক থেকে ওই জায়গায় যেতাম, তুমি এই ম্যাপটাকে এক্সপোর্ট করবা। তুমি বারবার যদি এক্সপোর্ট করার প্রয়োজন হয়, এমন একটা সময় হয়তো আসতে পারে যে তুমি শুধু ম্যাপ প্রিপেয়ার করতেছো, অথবা স্পেশাল অ্যানালাইসিস চালাচ্ছ, অ্যানালাইসিসের কোনো একটা কমান্ড তোমাকে বারবার যেতে হচ্ছে আর টুল বক্স ভিতরে যেয়ে, তখন অনেক টাইম কনজিউমিং না। ইন দ্যাট কেস তুমি জাস্ট কিবোর্ডে যে কোনো একটা লেটার কিন্তু প্রেস করলেই তোমার ওই কমান্ডটা চলে আসতেছে এবং তুমি কাজ করতে পারতেছো। বুঝতে পারতেছো? এই জিনিসটা কেন দেখেন, ম্যাপ প্রিপারেশন না, এটা অ্যানালাইসিসের জন্য, ডাটা প্রিপারেশনের জন্য, যখন যেটা লাগবে। বুঝে গেছে? আচ্ছা, অভিক যেটা বলতেছিল, রিশেপ নামে একটা টুল আছে, আরও কয়েকটা টুল আছে, একটু টুল দেখাই আমি। এডিটর টুলের সাথে এটা তো পরিচয় হয়েছে, এই কয়টা এইগুলাতে দেখাইছি। এটা হচ্ছে কন্টিনিউ ফিচারের ক্ষেত্রে, সরি কন্টিনিউ, এটা কী হচ্ছে, হ্যাঁ কন্টিনিউ ফিচার। ধরো আমি একটা রোড ড্র করবো, শেষ হয়ে গেল একটা দিলাম, কিন্তু আমার নেক্সট টাইম মনে হলো যে না, এটাকে আমি আরও এক্সটেন্ড করবো, বা আমি এখান থেকেই শুরু করবো আবার। দেখো কন্টিনিউ ফিচার দাও, এটাকে আবার শুরু করতে চাই একই,
এখন তোমার মনে হচ্ছে যে ভাই আমি এই দিক থেকে শুরু করবো না, আমি এই দিক থেকে শুরু করতে যাচ্ছি, মানে আমার তো এই দিক দিয়ে দরকার নেই, তখন জাস্ট এখানে রেখে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ, তখন তুমি এই দিক দিয়ে ড্র করতে পারো। মানে তুমি ইচ্ছা মতো এটাকে ম্যানিপুলেট করতে পারো, তোমার যেদিকে দরকার সেদিকে দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখন রিশেপের একটা ব্যাপার স্যাপার ছিল। নেক্সট আসতেছে রিশেপ, সরি এডিট ভার্টেক্স। এডিট ভার্টেক্স হচ্ছে যে ডাবল ক্লিক করলে যেটা হয়, যে তুমি ডাবল ক্লিক করবা, দেখো ভার্টেক্সগুলো দেখাবে। এখন ভার্টেক্সগুলোকে টেনে তুমি ঠিক করতে পারো, অথবা এটা ক্লিক করে এখানে ক্লিক করো, ভার্টেক্সগুলো চলে আসবে। অথবা ডাবল ক্লিক করো, এই যে ডাবল ক্লিক করলে অথবা এই জায়গায় ক্লিক করলে ভার্টেক্স চলে আসবে। এগুলো হচ্ছে অনেকগুলো পলিলাইনের সমাহারিত পলিগন নাকি। তো এইগুলো হচ্ছে সিম্পল লাইন, একটা লাইন আরেকটা লাইনের সাথে যে পয়েন্টে কানেক্ট হচ্ছে সেগুলো হচ্ছে ভার্টেক্স। আর এই ভার্টেক্সগুলোকে ধরে তুমি কিন্তু এডিট করতে পারো, ভার্টেক্সগুলোকে সরাতে পারো, নতুন ভার্টেক্স ক্রিয়েট করতে পারো। ধরো এখানে নতুন ভার্টেক্স ক্রিয়েট করবা, জাস্ট রাইট বাটন ক্লিক করে ইনসার্ট ভার্টেক্স চলে আসবে, এটাকে ধরে নিয়ে যেতে পারো। ভার্টেক্স রাইট বাটন ক্লিক করে ডিলিট করতে পারো, মুভ করতে পারো, ইচ্ছা মতো ম্যানিপুলেশন করতে পারো। এটা কি মানে রিশেপ হয়ে যাচ্ছে এই জিনিসটা? এটা রিশেপ হয়ে যাচ্ছে, বাট রিশেপ কমান না। তুমি এটাকে নিচের জিনিসটা ফিক্স আছে আর এইটা না না ফিক্স নাই তো, ওই যে নিচে তো সব আছে। ঠিক আছে, ওটা দেখাচ্ছে যে অরিজিনাল কী ছিল। মানে এন্টার দেওয়ার পর হ্যাঁ, এখন রিশেপ যে টুলটা সেটা দেখি, খুবই ইন্টারেস্টিং টুল। আমি বলছি এটা লাগবে সবসময়, মানে ভার্টেক্স টেনে টেনে ওইটা হয় যখন এক্স্যাক্টলি কোনো অন্য একটা ভার্টেক্সের সাথে তুমি যখন মিলাব তখন। কিন্তু রিশেপটা হচ্ছে যে তুমি একটা লাইন বরাবর বা কোনো একটা সাইড, বাইরের সাইড কেটে ফেলতে পারবা, কত নিচে ভিতরের দিকে কোনো একটা সাইডকে কেটে ফেলা না, রিশেপ করতে পারবে। রিশেপ কীরকম, ধরো রিশেপে ক্লিক করলাম, ধরো তুমি চাচ্ছ এইখান থেকে এরকমভাবে একটা লাইন টানো, কীরকম, আমি চাচ্ছি আমার যে নিউ পলিগনটা ক্রিয়েট হবে এটা এরকম হবে, বাইরের জায়গাটুকু থাকবে না। অথবা আমি চাচ্ছি এটা এই দিক থেকে করলাম, এবার এটা কি ভিতর, তখন ভিতর থেকে করলাম তো এইটা এই দিক বরাবর এক্সটেন্ড হবে। ওই রিশেপ টুল দিয়ে আমি ভিতরের সাইডে ভিতর দিকে নিয়ে আসতে পারতেছি, বাইরে নিচ্ছি, অর্থাৎ ইচ্ছা মতো ম্যানিপুলেশন করতে পারতেছি। ধরো এখান থেকে, কিন্তু এই ইয়েটা অ্যাপ্রোচটা বুঝতে হবে যে তুমি কোন দিক থেকে শুরু করতেছো, কোথায় শেষ করতেছো। দেখো আমি বাইরে থেকে এই দিক নিয়ে এসে শেষ করলাম, মানে বললাম তুমি এই দিক দিয়ে কেটে ফেলো। আবার এই দিক থেকে যখন করবো তখন কিন্তু ও বুঝবে যে ওইটুকু এক্সটেন্ড করতে হবে। সরি, দেখো এখানে কিন্তু ক্লিক করলে আর হবে না। তুমি যদি, আমি যেটা বলতে চাইলাম, ধরো এখানে ভিতরে নিয়ে এসে ক্লিক করো, হবে না। মানে বাইরে থেকে শুরু করলে বাইরে যেয়ে শেষ করতে হবে, আর ভিতরে থেকে শুরু করলে ভিতরে এসে শেষ করতে হবে। ঠিক আছে, অভিক বুঝে গেছে, কাজে লাগাতে পারবো এবার। তাহলে এরকম যদি কোনো একটা লাইন বরাবর তোমার মনে হয় যে রিশেপ করবো উইথ ট্রেস করবো, হতে পারে না, মানে একাধিকভাবে কাজে লাগানো যেতে পারে। কীরকম, আমি রিশেপে ক্লিক করলাম, রোমান বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই যে রিশেপ, এডিটর টুল বলে রিশেপ, ক্লিক করলাম, এখন মনে হলো যে এইটা দ্বারা ট্রেস হবে, ট্রেস হয়ে ভিতরে ঢুকবে। কী করবা, দেখো ট্রেস চলে আসছে, ট্রেস দাও, ক্লিক করো, সিঙ্গেল লাইনে ক্লিক করো, ডাবল ক্লিক করো। তার মানে এই কোনো একটা মার্জিন বরাবর, কোনো একটা এজ বরাবর যদি তুমি রিশেপ করতে চাও সেটাও সম্ভব। এগুলোর উদ্দেশ্য হচ্ছে যে এই টুলগুলো একাধিকভাবে অনেকভাবে কাজে লাগাতে পারো, যখন যেভাবে তোমার এডিটিংয়ের প্রয়োজন হবে সেইভাবে তুমি কাজে লাগাতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে কাট পলিগন ফিট টুল। কাট পলিগন কীরকম, আমি চাচ্ছি এই যে পলিগনটা, এই পলিগনটাকে এই লাইন বরাবর কেটে ফেলতে। ট্রিমটার কনসেপ্টটা আলাদা, ট্রিমটা হচ্ছে কেটে ফেলে দেয়, আর হচ্ছে ভাগ করবে। ধরো এটা এই পলিগন, এটা কেন সিলেক্ট হচ্ছে আব্দুল্লাহ বলো তো, আমি
ক্লিক করতেছি এখানে, ও কিন্তু এইটা সিলেক্ট করে ফেলতেছে কেন? তো এটা মধ্যে আছে, দুইটার মধ্যে একটা আরেকটার মধ্যে। না মানে এ তো ও যদি পুরোটাই একটা হয় তাহলে কিন্তু এই লাইনটা কেন সিলেক্ট হবে? এই লাইনটা তো আমি যেখানে ক্লিক করতেছি ওটা তো ছোটো পলিগন নাই, এখানে ছোটো পলিগন তো ভিতরে হওয়ার কথা ছিল। আমি যদি এখানে ক্লিক করি তখন দুইটা সিলেক্ট করার কথা। না, ও তো ওরও অংশ। ক্লিক করে এটা কমন দুইটা। মানে যেটা বলতে চাইছিলাম আমি, যে এখানে ক্লিক করতেছি কারণ এই পলিগনটার বাউন্ডারিটা কিন্তু এটার ভিতরে কিছু নাই, মানে কেটে ফেলছি এই জন্য। যদি এটা না কেটে ফেলতাম তাহলে কিন্তু একটাই দেখা যেত। ওকে, ধরো এইটাকে আমি কাট করতে যাচ্ছি, কাট পলিগন ফিট টুল ক্লিক করলাম, দেখো কেটে গেল। এটাকে আরও স্লাইস করতে যাচ্ছি। ওকে, বুঝা যাচ্ছে রোমান? করতেছি। কাট করতেছি, কাট পলিগন টুল, এটা টুলের কাজ করতেছি। ধরো তোমার প্রয়োজন হইলো এটাকে কাটার প্রয়োজন হলো, কাটবা তুমি একটা নির্দিষ্ট লাইন বরাবর কাটবা। ধরো এইটাকে তুমি এই এজ বরাবর কাটবা, এই যে যে লাইনটা দেখা যাচ্ছে, লাইনটা আছে, লাইন বরাবর কেটে দুই ভাগ করে ফেলবা। কীভাবে কাটবা? কাট পলিগন টুল নিলাম, ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এটা স্ট্রেট আছে সো এটা সমস্যা নাই। ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, কাটলো। দেখো কাটছে কিনা। আগে তো দুইটা ছিল, সিঙ্গেল পার্ট ছিল, দেখো এটা আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। ভাবি বুঝা যাচ্ছে? আচ্ছা, নেক্সট টুলটা হচ্ছে স্প্লিট টুল। স্প্লিট কীরকম? স্প্লিট অ্যাট লাইন। দেখো তুমি এটা সিম্বলের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে একটা লাইনের যে কোনো জায়গায় আমি স্প্লিট করতে চাই। ক্লিক করলাম, এই জায়গাতে স্প্লিট করতে চাই, করলাম। দেখো তো কী ঘটনা ঘটলো, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে স্প্লিট, লাইনের পয়েন্টে স্প্লিট করো। কোন পয়েন্টে? মানে এটা যে কোনো, তুমি ধরো যে এই দুইটার কমন শেয়ারিংয়ে যে এটা ইন্টারসেক্ট করছে, যেখানে ইন্টারসেকশন পয়েন্টে তুমি ক্লিক করতে যাচ্ছ, কী করবা? এইটাকে সিলেক্ট রাখো, রেখে দাও। যে পয়েন্টে স্প্লিট করবো সেই পয়েন্টে গিয়ে এবার হ্যাঁ, আর যদি স্নাপিং দিয়ে নিবা, স্নাপিং দিয়ে নিলে ইন্টারসেকশন পয়েন্ট, দুইটা আলাদা হয়ে যাবে। হ্যাঁ ইন্টারসেকশন পয়েন্ট দেখো, এখন ইন্টারসেকশন লিখে আছে ইন্টারসেকশন। ক্লিক করো, দেখো এক্স্যাক্টলি পলিগনের বাউন্ডারিটা যে জায়গায় ওই লাইনটার সাথে কাট করছে সেখানেই সে স্প্লিট করে ফেলছে। ওকে, এগুলো হচ্ছে কমন এডিটিং টুল। এগুলো যখন ওই যে অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম ওখানে যদি করতে গিয়ে প্রয়োজন হয় তাহলে করবা, না প্রয়োজন হলেও প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা একটা জিও রেফারেন্সিং করা শিখি। জিও রেফারেন্সিং করা শেখার পরেই আমরা আর একটা প্রেজেন্টেশনে চলে যাব, নাকি প্রেজেন্টেশন আগে যাবো কোনটা? আগে যে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সেদিন না আমি অফিসে এসে করছি, হ্যাঁ কিন্তু আমারটা হয় না। আমি যখন কেএমএল করে ফেলছি গুগল অ্যাপের ওখানে, ওটা হয় না নাই। করে না। তখন মুন্সিবা বললো স্টেজ পেকে বললো। আচ্ছা, আমরা ছোট বেড়াই যেটা ছিল ওইটাকেই করি নাকি? ওটার সাথে যেহেতু পরিচয় করছে, ছোট বেড়াইটা মনে হয় যে চিনে ফেলছে তোমাদের। হ্যাঁ, ছোট বেড়াইটা কোথায় ছিল? তোমাদের করে দিছি তাই না এটা ল্যাব ডেটাটা? ল্যাব ডেটা ছোট বেড়াই। তাহলে জিও রেফারেন্সিং কি প্রেজেন্টেশন আছে, বাট আমরা এর আগেও আলোচনা করছিলাম যে জিও রেফারেন্স, জিও মানে জিওগ্রাফিক রেফারেন্স, তাই তো? জিও কথাটা হচ্ছে পৃথিবী, অর্থাৎ জিও রেফারেন্সিং এবং স্পেশাল অ্যাডজাস্টমেন্ট দুইটা আলাদা দুটো টার্ম, দুইটা টার্মের মাথায় রাখা। জিও রেফারেন্সিং অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য রাস্টার, কিন্তু এটা যে কথা বলতেছি শুধু ইএসআরআই প্রোডাক্টের ক্ষেত্রে। জিও রেফারেন্সিং মানে হচ্ছে একটা কমন জিনিস, যে জিনিসটা হচ্ছে যে লোকেটিং দ্য ফিচার্স অন দ্য আর্থ সারফেস ইন ইটস অরিজিনাল ফিজিক্যাল পজিশন।
বা লোকেটিং ফিচার্স ইন দ্য ফিজিক্যাল এক্সিস্টেন্স। হ্যাঁ, তাহলে কি যে ভেক্টর হতে পারে, রাস্তা হতে পারে, বাট ইএসআরআই যে কনসেপ্টে কাজ করে ওরা বলে যে রাস্টারকে যদি আমি যেমন পৃথিবীর ফিজিক্যাল এক্সিস্টেন্সের মধ্যে কোনো ফিচারকে সেট করে দেই সেটাকে বলবো জিওরেফারেন্সিং, আর ভেক্টর ডাটাকে যদি সেট করে দিই সেটাকে বলবো আমরা স্পেশাল অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, বাট বোথ আর জিওরেফারেন্সিং। আমি বলবো জিওরেফারেন্সিং মানে কমন একটা কাজ, বাট ওরা ওই কনসেপ্টে কাজ করতেছে। তোমাকে মাথায় রাখবে এই কারণে যে কারণ ওরা টুলের নামটা কিছু আলাদা আলাদা, একটা জিওরেফারেন্সিং টুল আর একটা হচ্ছে স্পেশাল অ্যাডজাস্টমেন্ট টুল। ওকে, দুইটাই আমরা করা শিখবো। ফার্স্ট হচ্ছে জিওরেফারেন্সিং। তাহলে জিওরেফারেন্সিং ডেফিনেশন যদি বলতে বলে কেউ তাহলে বলবো এভাবে যে লোকেটিং দ্য ফিচার্স in its physical existence on the earth surface। ঠিক আছে, যদি অন্যভাবে বলা যায় যে এমন হতে পারে যে কোনো একটা অবজেক্ট তার অরিজিনাল যে পজিশন সেই পজিশনে আছে, বাট তার ইউনিট সেট করা যায় না, তার মানে কিছু ডিফারেন্স না। কোনো একটা ফিচার্স আর্থ সারফেস বলতে আমরা তো এখন ভার্চুয়াল ওয়ার্ল্ডে কাজ করতেছি, যে জায়গায় থাকার কথা সেই জায়গাতেই আছে, ইউনিটও দেখতেছি বাট আননোন হিসাবে আছে, মানে ইউনিটটা আননোন হিসাবে আছে। আর একটু এলাবোরেট যদি করি, ধরো প্রপার্টিস দেওয়া নাই, সে কোন জায়গায় আছে, বাংলাদেশে থাকলে হয়তো যদি ল্যাডলংয়ে হয় তাহলে 9023, যদি স্টিং মর্নিংয়ে হয় তাহলে হচ্ছে 6 নাম্বার থাকবে। তো এইগুলার লাস্টে ইউনিট সেট করে দেওয়া নাই, তার মানে সেটাও জিওরেফারেন্স বা সেটা আননোন হিসাবে আছে। মানে অন্যভাবে বলতে গেলে আমার একটা জিনিসের নাম আছে, সেটা হয়তো আমি জানি না আমার কে রাখছে, কিন্তু আমার যদি কেউ বলে দেয়, বাবা মা বলে দিচ্ছে তোমার নাম এই, তারপরে আমি চলে যাই। ওকে, সো জিওরেফারেন্সিং করার জন্য তাহলে কী লাগবে? আমি একটা অবজেক্টকে, একটা ফিচারকে তার অরিজিনাল পজিশনটা চিনে দেবো, এর জন্য কী লাগতে পারে? হ্যাঁ লাগবে, মানে কীভাবে লাগবে? আচ্ছা, ওগুলো হচ্ছে ডেটা হিসাবে লাগতে পারে, বেঞ্চ মার্ক হিসাবে লাগতে পারে, কিন্তু আমরা এগুলো কিছু না বলে এদের ক্ষেত্রে যেটা ইউজ করি সেটাকে জিসিপি, গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট। কন্ট্রোল পয়েন্ট কেন বলা হচ্ছে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট? এখন গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট করা হয় গ্রাউন্ড ট্রুথিং এর জন্য। গ্রাউন্ড ট্রুথিং মানে হচ্ছে যেখানে রাস্তার অনেক সেল দ্বারা করেছে ছোটো ছোটো, ওই কোনো একটা পার্টিকুলার সেল আমি যখন ওই পয়েন্টটা বসাবো, এখন তো আসলে ভেক্টর ডাটা না যে পয়েন্ট, সে তো রাস্তার সেল নিয়ে ডিল করতেছে, একটা সেলকে তার অরিজিনাল পজিশনে চিনে দিচ্ছি, ব্যাপারটা এরকম না? কারণ এটা এখান থেকে কোনো পয়েন্টের অস্তিত্ব না, যা আছে সেটা পিক্সেলের। পিক্সেলটাকে বাস্তবের কোনো একটা পিক্সেলে, মানে বাস্তবের কোনো একটা জায়গায় চিনে দেওয়াটাই হচ্ছে জিওরেফারেন্সিং। সো এই পয়েন্টটা যে পয়েন্ট বলতেছি যেটা হচ্ছে পিক্সেল, আসলে এই পিক্সেলটা বাস্তবের সাথে মিলানোর যে প্রসিডিউর সেটাকে বলে গ্রাউন্ড ট্রুথিং। গ্রাউন্ড ট্রুথিং, ট্রুথ মানে সত্য, মানে গ্রাউন্ডের সাথে এটা কতটুকু সত্য মানে কীভাবে করবে কোনো, অর্থাৎ আগের অবস্থায় যদি ফিরে এসে আমাদের গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট, গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টের মাধ্যমে আমরা গ্রাউন্ড ট্রুথিং করি। মানে অনেকগুলো টার্ম চলে আসলো। গ্রাউন্ড ট্রুথিং বললাম একটা প্রসিডিউর যেটা এই পিক্সেলের যে জায়গাটা আমরা দেখতেছি ওই জায়গাটা বাস্তবে ওই জায়গায় আছে কিনা, পিক্সেল টু পিক্সেল ম্যাচ করতেছে কিনা বাস্তবে, সেটার জন্যই ওটা তো আসলে ম্যাচ করানোর মানে তো জিওরেফারেন্সিং। এটার জন্য যে পয়েন্টগুলো লাগবে সেগুলোকে বলি আমরা জিসিপি, গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট। এখন গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টটাকে কোথায় নেব, কীভাবে নেব, কোশ্চেন আসতেছে না? গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টটা আমরা প্রথম কাজ হচ্ছে মৌজা ম্যাপটাকে মানে দুইটা ওয়েতে করতে পারি, বলে নিয়ে আগে। একটা আমরা রাস্টার দিয়ে করতে পারি, রাস্টার মানে রাস্টার দিয়ে রাস্তা। ধরো স্যাটেলাইট, হাই রেজলিউশন স্যাটেলাইট ইমেজ আছে আমার কাছে, যেখানে কিনা প্লট নাম বা প্লট বাউন্ডারি, যেগুলো বাংলায় মানে লোকাল লেভেল বলে আইল, হ্যাঁ ইংলিশেও আইল, আইএসএল। সো প্লটগুলোকে যদি আমি বাস্তবে গুগলাতে দেখো ফাঁকা জায়গাগুলো কিন্তু আইডেন্টিফাই করা যায়। তো এইগুলাকে যদি আমি হাই রেজলিউশন স্যাটেলাইট ইমেজের প্লটগুলোকে আইডেন্টিফাই করতে পারি, তাহলে প্লট টু প্লট মিলাই দিলেই তো বাস্তবের সাথে মিলে যাবে, এটা একটা। আর যদি ইয়ে হয় মানে গ্রাম হয় তখন কিন্তু আর ওই ফ্যাসিলিটিসটা পাবা না,
তখন কী করতে হবে? তখন ওই গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট কিন্তু নিয়ে আসতে হবেই আর। তার মানে দুইটা ওয়েতে করতে পারি, যে একটা রাস্টার দিয়ে করতে পারি অথবা গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট ফিল্ডে গিয়ে ফিল্ড থেকে ডাটা নিয়ে এসে করতে পারি। এখন কথা হচ্ছে কোন পয়েন্টে আমি গ্রাউন্ড পয়েন্ট করতে পারি। যেমন দেখো রেড সিম্বল কতগুলো আছে, রেড কালার 7টা মনে হয় রেড কালার আছে, এগুলি হচ্ছে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট। ঠিক আছে, এখন গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টটা সিলেক্ট করবো কীভাবে? যেখানে আমার 100-150 বছর আগের 100 বছর আগের ম্যাপ। কারণ এগুলো দেখতেছো না, কাজ করতে গিয়ে এখানে গোল গোল কিছু জিনিস ছিল, সার্কেলগুলো কি ট্রাভার্স স্টেশন। ওরা এতে বসায় ট্রাভার এই কী বলে, ওখান থেকে প্লেন টেবিল যত দূর যায় সম্ভব এখান থেকে সরাই সামনে আরেকটা নিয়ে যায়, মানে মেশিনটা শিফট করে নিয়ে যায় ওখান থেকে যত যায়, মানে যেখানে যেখানে করে ওখানে একটা করে পিলার বসেছে। এখনও তোমরা ওগুলো দেখছো কিনা জানি না, মানে এরকম ফার্ম বসাইছিল মাটির সাথে এবং লিখে দিচ্ছিল যে এটা বিএনপি এর মতো পিলার বসাইছে, ওগুলো নাই এখন, আমরা খেয়েছি। ট্রাভার্স স্টেশন এরকম কথা ছিল, ওগুলো যদি থাকতো তাহলে জমিটা এখনও আমাদের যে বাংলাদেশে 80-90% ঝামেলাই হচ্ছে বা মারামারি হচ্ছে ল্যান্ডকে নিয়ে বন্ধ করছে। এখন যে কার জমি কে দখল করতেছে মানে আল্লাহ জানে। যে পুকুর এখানে মিলানোর পরে দেখা যায় যে একটা পুকুর 3টা প্লট খেয়ে ফেলছে, পুকুরটা বাড়তে বাড়তে ওই একদিনের পুকুর ওর মাঝে ওর জমি দখল করে ফেলছে পুকুর বাড়াতে বাড়াতে। এনিওয়ে, সো এই গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টগুলো এমনভাবে নিতে হবে যেন পার্মানেন্ট কোনো স্ট্রাকচার, যেটা কিনা আমি এখানকার সাথে বাস্তবে ম্যাচ করাতে পারি। অর্থাৎ এইখানে কোনো একটা পয়েন্ট যদি সিলেক্ট করি সেই পয়েন্টে যেন বাস্তবে লোকেট করতে পারি। কীরকম? একটা মেজর একটা রোডগুলো তো থাকে বছর হাজার হাজার বছর ধরে রোড থেকে যায়, রোড কিন্তু চেঞ্জ হয় না। রোডের ইন্টারসেকশন যেটা আমি এখানেও দেখছি, সো ওইটা আমি ফিল্ডে যেও লোকেট করতে পারছি। সো ওই ইন্টারসেকশনের মাঝখানে একটা পয়েন্ট নেই। সো এই ইন্টারসেকশন আর ইন্টারসেকশন যদি মিলাই দিই তাহলে আমার মিলে যাচ্ছে। সো অ্যাটলিস্ট 3 কন্ট্রোল পয়েন্ট থাকবে। অথবা কোনো মসজিদ অনেক আগে তৈরি হয়েছে, মসজিদের একটা কর্নার যেখানে এখানে কিন্তু স্ট্রাকচারও আছে, কিন্তু পুকুর নেওয়া যাবে না, পুকুর কিন্তু আবার অনেক ঝামেলার বিষয়, পুকুর খালি বড় হতেই থাকে। হ্যাঁ, তখন এইরকম আমরা কয়েকটা গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট নিয়ে আসি, নিয়ে আসার পরে ওই গ্রাউন্ড কন্ট্রোলগুলোকে ও তো বাস্তবের জায়গায় থাকে, যে হ্যান্ড জিপিএস বা এগুলোতে তো হ্যান্ড জিপিএস ইউজ করা উচিতই না, কারণ দেখা যাচ্ছে অনেক বেশি লাগে এগুলো। টোটাল স্টেশন বা ডিজিপিএস এগুলো দিয়ে ওই গ্রাউন্ড কন্ট্রোলগুলো নিয়ে আসি। গ্রাউন্ড কন্ট্রোলগুলো তো অলরেডি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমেই থাকে, সো ও তার অরিজিনাল পজিশনেই থাকবে। বাট এ তো আর অরিজিনাল পজিশনে থাকবে না, নিয়ে আসলে তো অন্য জায়গায় চলে যাবে। সো ওখান থেকে নিয়ে এসে তার অরিজিনাল জায়গাগুলোকে যদি চেনাই দেয় তাহলে ওই জায়গাটা ফিট হয়ে যাবে। ফিট হয়ে গেলে আমরা বলবো এটাকে জিও রেফারেন্সড ডেটা বা জিও রেফারেন্স ইমেজ। স্পেশাল ডাটা কিন্তু যে জায়গায় থাকার কথা সেই জায়গায় নাই। সো এটা কি বলছিলাম প্রথমে যে এটা স্পেশালি জিও রেফারেন্স ডেটা না, স্পেশাল ডাটা বাট স্পেশালি জিও রেফারেন্স ডেটা না। যখন জিও রেফারেন্স হয়ে যাবে তখন বলবো আমরা হ্যাঁ এটা হচ্ছে আর জাস্ট পৃথিবীর রেসপেক্টিভ যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে। সেটাকে চেক করার জন্য তুমি এখন ওটাকে কেএমএল করে ওখানে যেটা বললো গুগল আর্থে নিয়ে যাও, নিজে দেখো যে তুমি কতটুকু অ্যাকুরেসি মেনটেন করতে পারলাম। আর কাছাকাছি গেলেই আমি বলবো অ্যাকুরেসি মোটামুটি হবে, কিন্তু হুবহু যে মিলে যাবে তা না, কারণ গুগল আর্থের ইমেজই বলছিলাম অনেক পরে ওরা ইচ্ছা করেই বাঁকায় যারা ইচ্ছা করে দিচ্ছে, গুগল আর্থ বাইবেল না। ঠিক আছে, ওকে আমরা শুরু করি তাহলে। তাহলে ধরো যে আমরা পয়েন্টগুলো কালেক্ট করলাম, সেই পয়েন্টগুলো আমরা ল্যাট লংয়ে অথবা ইস্টিং নর্দিংয়ে পেলাম। ঠিক আছে, ইস্টিং নর্দিংয়েই ধরো পয়েন্টগুলোকে পেলাম। যে পয়েন্টগুলো হচ্ছে আমরা যদি এখানে আইডেন্টিফাই করার চেষ্টা করি, আমি একটা এক্সেল ফাইলে রাখছি। তোমরা তোমাদের রিসার্চের কাজের জন্য আমি বলবো যে তোমাদের তো আসলে টোটাল স্টেশনে ফিল্ডে যেতে পারবে না, গুগল আর্থে লোকেট করতে পারলেই হবে। আর গুগল আর্থে ওই পয়েন্টটা যদি মোজা ম্যাপের ওই পয়েন্টটা পুকুরটা রোড ইন্টারসেকশনে আইডেন্টিফাই করতে পারো, তাহলে ওই কার্সর ওই জায়গায় রেখে দেখবা বাম টপ, হ্যাঁ টপ রাইট এই ইয়েতে বটম রাইট সাইডে দেখবা যে ওখানে স্টিং নটিং বা ল্যাট লং থাকে। ল্যাট লং যদি থাকে ওটাকে স্টিং নটিং করা যায়। স্টিং নটিংটা কি আসলে প্রজেক্টে 2D মানে লিনিয়ার ডিস্টেন্স, আর ল্যাট লংটা হচ্ছে 3D, ওটা আজকে পড়াবো যখন ক্লিয়ার হবে। তো যদি ল্যাট লং থাকে তাহলে যেটা হয় দুইটা স্টেপ আরও বেশি করতে হবে, ল্যাট লং থেকে স্টিং নটিং নিয়ে আসতে হবে, ল্যাট লং 3D জিনিস আর লিনিয়ার মানে 2D।
তো তুমি ওখানে টুলসে গিয়ে আবার ইউটিএম মানে ইয়ে করে দাও বা লিনিয়ার করে ইউটিএম করে দাও, তখন কিন্তু আর ডায়াগ্রাম না দেখায় টেস্টিং না দিলে গুগলের দেখো আমার ইয়ে আছে ওই ডেটাটা রেখেছি আমি। এই যে ল্যাব 3 তোমাদেরকে মানে দিছি, এটা ল্যাব ডেটা। ল্যাব 3 এর মধ্যে এক্সেল ফাইল, সরি ডিবিএফ ফাইল, ডিবিএফ, হ্যাঁ ওটা কী ছিল, ছোটো বেড়ায়। আমরা যদি একটু খুলি এটা, ধরো এক্সেলটা ওপেন করি, সরি ডিবিএফ ফাইল কিন্তু সরাসরি ওপেন হয় না, এক্ষেত্রে এটাকে ওপেন দিতে হয়, ওপেন উইথ কপি। কেন আসলো না কিছু? ওই যে So you have to change the extensions dbs files চলে আসে। হ্যাঁ বসলেও হয়তো, কিন্তু সবগুলো হলে ডিসগাইজ হয়ে যাবে, তুমি তোমার শুধু ডিজায়ার জিনিসটা আনতে চাচ্ছ। দেখো মাইক্রোসফট এক্সেল 2003 পর্যন্ত এই সুবিধাটা দিত, কিন্তু এখন আর হ্যাঁ কিন্তু এখন আর ডিবিএফ এ সেট করার অপশন দেয় না। আর তোমার ডিভিএসেরও প্রয়োজন নেই, এক্সেল ইউজ করতে পারো। এক্সেল ইউজ করলে তো আমার আর কিছুই লাগে না। ধরো এটা এখন এক্সেল ফাইল, এটাকে আমি সেভ করবো এখানেই, ওকে। এখানে না রাখে আমি এক্সেলের মধ্যে রাখি, ধরো এখানে এক্সেল ওয়ার্কবুকে রাখলাম। এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা যে আমি যখন এক্সেল ফাইলে এটা কি আর যে শিটটার নাম হচ্ছে এটা সিলেক্ট করবো, সে এটার বাইরেও আরও অনেক কিছু নিতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে কী করতে পারবা, এইটাকে ধরে যতটুকু এরিয়া ততটুকু ধরে এখানে যদি ডেটাবেস লিখে দাও বা কিছু একটা লিখে দাও, তাহলে শুধু ওইটুকুই থাকবে। দেখো তুমি এইটুকু সিলেক্ট করা যা করো, তুমি এখান থেকে যদি ডাটাবেসটা লিখে দাও শুধু ওইটুকুই থাকবে। ডিবিএস ফাইলে এটা এরকম। আর একটা এক্সেল ফাইল নিয়ে কাজ করবা না, ডিবিএস ফাইল নিয়ে কাজ করবা, এটা ডিসিশন নিতে হবে। তুমি যদি সঙ্গে সঙ্গে শেপ ফাইল ক্রিয়েট করে ফেলো, তাহলে আর এক্সেল ফাইল নিয়ে কাজ করলে ধরে না। বাট তুমি ডিবিএফ নেওয়ার সুবিধা হচ্ছে, ডিবিএফ নিয়ে তুমি কুয়েরি বিল্ড করার অ্যাট্রিবিউট টেবল সব কিছু দেখতে পাচ্ছ, ঠিক আছে। মানে ইভেন্ট টেবল বলে এটা এখন আমরা পড়াই না। আর লেয়ারে কোনো এক্সেল ফাইল ক্রিয়েট করলে যেটা হয় ইভেন্ট টেবল। ধরো এটাকে এখন আমি অ্যাড করবো, আমরা যাই এখন এক্সেল ফাইল আমরা কিন্তু অ্যাড করতে যাচ্ছি, ঠিক আছে। এক্সেল ফাইল থেকে পয়েন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, এই যে আমার কন্ট্রোল পয়েন্ট, সেই কন্ট্রোল পয়েন্ট এটা দুইটাভাবে করতে পারো। এক নম্বর এটা দিয়ে তুমি লোকেট করো যে ওইটা কোন জায়গা, ওকে। এটা তো এটা না মনে হয় এক্সেলে, তাই না? এক্সেলে এটা ডাবল ক্লিক, না অ্যাড্রেসে আনি নেই, এটা আমি এর মধ্যে আছি, কি বলে ক্যাটালগের মধ্যে আছি। এখন ড্র্যাগ করে নিয়ে এসে এর মধ্যে ছেড়ে দিতে পারো। এটা একটা এক্সএলএস এক্স, দেখো হ্যাঁ দেখো টেনে নিয়ে এসে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিছি কিন্তু আছে, কিন্তু কই কিছু দেখাচ্ছে না। একটু বোঝার চেষ্টা করো, কারণ অনেক কয়টা জিনিস এখানে জড়িত। এই কি সমস্যা কি? ওকে, আগে ক্যাটালগ দিয়ে কী করতে পারি সেটা দেখো। এটাকে লোকেট করলাম, এখান থেকে আমি ডিবিএফ ক্রিয়েট করে নিতে পারি। কারণ ডিবিএফটা বলতে আমি বললাম যে ভাই এক্সেলে আর ক্রিয়েট করার সুবিধা দিচ্ছে, আর ডিবিএফ দিলে সুবিধা হচ্ছে আমি এখানে কুয়েরি করতে পারবো, ওপেন অ্যাট্রিবিউট টেবিলে আমি দেখতে পারবো কী কী আছে ডেটাবেসে, দেখতেছি একটু পরেই। সো এখানে রাইট বাটন ক্লিক করে তুমি যেটা করতে পারো, হয়ে গেল, ক্লিক করে এক্সপোর্ট টু এইগুলো ডিবিএফ,
একটা হচ্ছে ক্রিয়েট লেয়ার, এখান থেকে লেয়ার ক্রিয়েট করা যায়, আর একটা হচ্ছে ডিবিএফ অপশনটা আসলে কেন এক্সপোর্ট কভারেজ জিওটেবল শেপ ফাইল ইন্টারঅপারেবিলিটি ফিচার প্লাস। দিচ্ছে না কেন, নাকি একটু এক্সেল এস দিয়ে দেবে? আচ্ছা এটা পরে, এটাই পরে আসতেছে, আমি এক্সেল এস দিয়ে মনে হয় এটা সম্ভবত। ওকে, আমি এক্সেল ফাইলটা অ্যাড করি। এখানে কোনো একটা ঝামেলা আছে, ওপেনটা করে রাখিনি, তাহলে এরকম হচ্ছে কেন? ও এইটাই ঝামেলা হয়েছে, মানে কি? তো বলতেছি ঝামেলা আছে। এবার হয়েছে, ওটা একটা ঝামেলা ছিল, আর ক্যাটালগ ধরেছিল তো, যার কারণে ও আনতে দিচ্ছিল না। আচ্ছা আমি যেটা বলতে চাইলাম, এটা যদি ডিলিট করে দিই, অ্যাড ডেটা দিয়ে আমি এক্সেল ফাইলটা আনলাম, যে কোনোটাই আনতে পারি, 2003 আনতে পারি, 7 আনতে পারি, ডেটাবেস চলে আসে। অ্যাড ডেটা দিয়ে এক্সেল ফাইলে গিয়ে শিটটাকে নিয়ে আসে। আচ্ছা তাহলে ওই শীট দেখা যায় না। হ্যাঁ শিটটা নিয়ে আসে। এখানে তো সরাসরি নিয়ে আসছেন, এমনি নর্মালি 9.3 টা 9.2 কি সিলেক্ট করে নিতে হয় এক্স ওয়াই ডিরেকশন। হ্যাঁ এখানে নিয়ে আসতে পারি, আমি এখানে শিটটাকে নিয়ে আসছি। এখন আমি সবগুলোই দেখাচ্ছি, অনেকভাবে করা যাবে। দেখো এক্সেলটা চলে আসে, রাইট বাটন ক্লিক করো, ওপেন দাও, দেখাচ্ছে এখানে। ওকে, এটা হচ্ছে তাহলে আমার সেই ফাইল না, সেই ফাইল না, এক্সেল ফাইলটা। এখন এই পয়েন্টগুলো দিয়ে আমি এই পয়েন্টগুলো ক্রিয়েট করতে চাই, ঠিক আছে? এখানে রাইট বাটন ক্লিক করে ডিসপ্লে এক্স ওয়াই ডেটা, ডিসপ্লে এক্স ওয়াই ডেটা ক্লিক করলাম। এক্স ফিল্ড যদি না থাকতো তাহলে যেটা আমি প্রথমে ওইভাবেই সাজাইছি, মানে এক্স ওয়াই, সো এক্সটা প্রথমে নিয়ে নিছে, ওয়াই ফিল্ড মানে ওয়াই কোঅর্ডিনেট, জেড ফিল্ড তো জেড নাই আমাদের, আর কোঅর্ডিনেট সিস্টেম, এটা কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে বিটিএম, আজকে আমি দেখাবো, বিটিএমটা পড়াবো। তারপরে দেখো বিটিএম সিলেক্ট করে দিলাম, বিটিএম প্রজেকশন সিস্টেম। ওকে, ওকে দাও, এইটা দেখাবে মেসেজটা। যদি ডিবিএফ হতো তাহলে এই মেসেজটা দেখাতো না। অবজেক্ট আইডি মানে ও আইডি, এটা এক্সেল মেনটেন করতে পারে না, যার কারণে একটা মেসেজ দেখায়, সো এইটা কোনো সমস্যা নাই। বাট তুমি যদি ডিবিএফ ফাইলে করতা তাহলে এই মেসেজটা দেখাতো না, ঠিক আছে? এখন দেখি আসলে হইলো কি না। এখানে দেখো আমরা সবসময় এইটা নিয়ে কাজ করি, সো এখানে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। দ্বিতীয়টা হচ্ছে সোর্স, এই ফাইলগুলো কোথায় আছে। এক্সেল ফাইল অ্যাড করা মানে হচ্ছে সোর্সে চলে আসবে, সেখানে দেখাবে না। আর ডিসপ্লে এক্স ওয়াই দেওয়ার সাথে সাথে এইটা চলে আসবে, এটা কিন্তু আগে ছিল না। ওই জায়গায় এক্সেল ডাটা অ্যাড হওয়ার পরেও এটা ছিল না। রাইট বাটন ক্লিক করো, জুম টু লেয়ারে যাও, দেখো চলে আসবে। এখানে একটা
এক্সেল থেকে আমি কোঅর্ডিনেট দিচ্ছি এক্স ওয়াই, সেই ক্ষেত্রে এটা কি ব্যাপার? প্রথম যখন আমি দিব সেটার কোঅর্ডিনেট কিন্তু এই ডাটা ফ্রেমের কোঅর্ডিনেট থাকবে। দেখো প্রথম ইমেজ নিয়ে আসছি, এটা আননোন ছিল। আমি যদি প্রথমে এক্সেলটা নিয়ে আসতাম এখন, তাহলে এটা থাকতো মিটার। দেখো একটু অন্যভাবে দেখাই, তাহলে দেখানো হবে আমার এটা প্রুফ হয়ে যাবে। কীরকম? আমি এবার ওই কাজটাই আমি কী করছিলাম, এক্সেল ফাইলটা অ্যাড করে রাইট বাটন ক্লিক করে ডিসপ্লে এক্স ওয়াই দিচ্ছিলাম। এটা না করে আমি ধরো এখানেই ক্লিক করে, সরি ফাইলে ক্লিক করে অ্যাড ডেটা থেকে, ফাইল থেকে ক্লিক করে অ্যাড ডেটা থেকে অ্যাড এক্স ওয়াই ডেটা, এখন আমরা সরাসরি যাব এক্সেল ফাইলটাতে ক্লিক করবো সরাসরি। দেখো এক্সেল ফাইল ক্লিক করো, অনেক ভালো করা যায়। এক্স ওয়াই। এখন তুমি কোঅর্ডিনেট সিস্টেম দাও। তোমার যে কোশ্চেনটা ছিল যে ভাই এখানে আননোন ছিল, তাই তো? এখন ওকে দাও, এক্সেল ফাইল মেসেজ দেখাবে, কোনো সমস্যা নেই। দেখো মিটার হবে। এখন তুমি ইমেজ নিয়ে আসলেও মিটারই দেখাবে। প্রথম যে জিনিসটা নিয়ে আসবা সেটার ইউনিট রেখে সে ডেটা ফ্রেমের কোঅর্ডিনেট হিসেবে নেবে, বাট ওটা যে কোনো সময় চেঞ্জ করে দেওয়া যাবে। কীভাবে? এই যে ভিউ, ধরো উল্টাটা করি এবার। এতবার করার মানে হচ্ছে তোমাদের কনফিউশন দূর করা। উল্টাটা করি, ইমেজটাকে নিয়ে আসি আবার। ওকে, আনন্দ। এখন আমি আবার এক্স ওয়াই অ্যাড করতে চাই, তাহলে আমি এক্সেল ফাইলটাকে নিয়ে আসতে পারি। কিন্তু আমার আর ক্যাটালগ কাজ করলো না কেন? আর ক্যাটালগটা নিয়ে আসি। এবার আসছি, টেনে নিয়ে এসে ছেড়ে দিলাম। এক্সেল ফাইলের ডেটাটা নিয়ে এসে ছেড়ে দিলাম। নিয়ে আসার পরে দেখো রাইট বাটন ক্লিক করে ডিসপ্লে এক্স ওয়াই ডেটা। কি কনফিউজ হয়ে যাচ্ছে নাকি এদিক ওদিক যাওয়াতে? সঞ্জয়, এডিটে যাও, সিলেক্ট। এখানে তিনটা ভাবে করা যায়, এটা আমি প্রজেকশন না পড়ালে এটা যেতে পারতেছি না, এটা নাকি দুটো পড়ালে ভালো হতো। এখন অভিজ্ঞের কোশ্চেন ছিল ভাইয়া এইটা বিটিএম ঠিক আছে, এই ডেটাটা বিটিএম, রাইট ডাবল ক্লিক করে আমি যদি সোর্সে যাই তাহলে আমি দেখতে পারবো এটা বিটিএম। কিন্তু এই ডাটাটা আননোন, কিন্তু এই ডাটাটা আমি প্রথমে নিয়ে আসার কারণে আননোনটা হয় আর। কিন্তু আমি যদি এইটাকে তার জায়গা মতো যাই তাহলে দেখবা যে ইউনিট ঠিক আছে কিন্তু আননোন আছে। তার মানে ডাটা ফ্রেমের যে কোঅর্ডিনেট সিস্টেম বা প্রজেকশন সিস্টেম ওইটা যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। কীরকম? এর আগে স্কেল দেখাইছিলাম কীভাবে চেঞ্জ করাবো। ভিউ থেকে ডেটা ফ্রেম প্রপার্টিস থেকে কোঅর্ডিনেট সিস্টেম থেকে প্রিডিফাইন আমি রাখছি আর কি, এটা বিটিএম। ওকে, দেখো মিটার ভ্যালু বিটিএমটা আমি বানাচ্ছি। এটা কীভাবে বানাই আমি দেখাই দেবো, মানে শুধু ওইটা না, মানে যে কোনো কোঅর্ডিনেট সিস্টেম কীভাবে বানায় এটা দেখা যাবে। তাহলে আবার যদি আমরা ব্যাক করি, যে জিও রেফারেন্সিং নিয়ে কথা বলতেছিলাম, জিও রেফারেন্সিং কন্ট্রোল পয়েন্টগুলো আমি আমার জায়গা মতো পেয়ে গেছি। এটা তার অরিজিনাল জায়গা। এইখানে কি নিয়ে আসতে হবে? ওই ইমেজটাকে সেট করতে হবে। ঠিক আছে, আমরা কি রেস্ট করবো নাকি কন্টিনিউ করবো? আব্দুল্লাহ, আচ্ছা ওকে। এখন যে টুলটা নিয়ে কাজ করব সেই টুলটার নাম হচ্ছে জিও রেফারেন্সিং। অন্যান্য টুল যেভাবে নিয়ে আসছি আমরা, সে একইভাবে এই টুলটাও আমরা আনতে পারি, জিও রেফারেন্সিং। ওকে, কোনটাকে জিও রেফারেন্সিং করতে চাই এরকম নামে একটা লেয়ার আছে, সেখানে আমাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ মোর দেন ওয়ান যদি এখানে রাস্টার থাকতো তাহলে দেখা যাচ্ছে তুমি করতেছো একটাই কিন্তু হচ্ছে আর একটা। এইটা খুবই ইম্পর্টেন্ট যে তুমি এখানে কোনটাকে জিও রেফারেন্স করতেছো সেইটাকে সিলেক্ট রাখলাম। এখন আমার ইমেজটা তো এখানে নাই, ইমেজটা তো সাগরের মধ্যে পড়ে গেছে, প্রশান্ত মহাসাগরের মধ্যে, তাই তো? এটা তো ল্যান্ড, কিন্তু ও চলে গেছে অন্য জায়গায়। তাহলে ওইটাকে তো এই জায়গায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, ওইটা নিয়ে আসার যে কমান্ড, সেই কমান্ডটা হচ্ছে আমি জিও রেফারেন্সিংয়ের যে মেনু বার আছে, মেনুতে ক্লিক করে ফিট টু ডিসপ্লে দিলেই এই ইমেজটা এর মধ্যে ফিট হবে। আচ্ছা,
এটা তার অরিজিনাল পজিশন, যে পয়েন্টগুলো নিয়ে এসেছি। কারণ এটাকেই তো আমি এখন বাইবেল হিসেবে ধরবো, কারণ এটা এখন অরিজিনাল লোকেশন, সার্ভেইং লোকেশন, সার্ভেইং পজিশন। কিন্তু আমি রাস্তাটাকে যখন নিয়ে আসলাম, রাস্তা তো জিরো রেফারেন্স না, ও 0 0 ধরে কোনো একটা জায়গায় চলে গেছে। এখন 0 0 পজিশন হচ্ছে আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক সিনেমা ইকুয়েটর আর সেন্ট্রাল মেরিডিয়ান যে জায়গায় ইন্টারসেক্ট করছে, ওই পয়েন্টটা কোন জায়গায়? ওটা আটলান্টিক মহাসাগরে, ওই কি যেন সাউথ টোমে অ্যান্ড প্রিন্সিপে আর সামথিং, একটা দেশ আছে না সাউথ টোমে, ওই দেশের পাশে সাউথ টোমে, সাউথ টোমে অ্যান্ড প্রিন্সিপে, নাকি প্রিন্সিপে অ্যান্ড সাউথ টোমে, যেটা রাজধানী সাউথ টোমে, আফ্রিকার একটা দেশ। আরেকটা ইয়ে যে আরে এর যে বনবাস দিছিল, মানে এক্সাইল করছিল নেপোলিয়নকে, কি দ্বীপটা জানো তো দ্বীপটা? হেলেন নাকি সেন্ট হেলেনা, সেন্ট হেলেনা বা সেন্ট হেলেন দ্বীপ, ওই দ্বীপটা পাশে। ওখানে হচ্ছে 0 0, তো ওই জায়গায় চলে গেছে। হ্যাঁ, আর তোকে তো নিয়ে আসতে হবে এখানে। এখন আমি এইটাকে ওখানে নিয়ে যাবো না, বরং ওইটাকে এখানে নিয়ে আসবো, বিকজ এটা আমার অরিজিনাল পজিশন। সেইটাকে আনার জন্য আমি কি করলাম, এই যেটাকে জিরো রেফারেন্স করবো এটাকে সিলেক্ট করে দিলাম এখানে। দেওয়ার পরে জিরো রেফারেন্সিং মেনু বারে ক্লিক করে ফিট টু ডিসপ্লে দিলে, ফিট টু ডিসপ্লে মানে কি, ওইটাকে সে এই ডিসপ্লের মধ্যে সেট করবে। করে কিনা দেখি, দেখো চলে আসছে, ও যেখানে থাকে ওখানে চলে আসছে। আমি এখন পজিশন দেখেই বুঝতে পারতেছি যে কোনটার কী পজিশন। দেখো এটা হাইস্ট পজিশন, সো এইটা এইটা হচ্ছে এইটার, এইটা হচ্ছে এইটা শেপ দেখে বোঝা যাচ্ছে না? ওকে, তাহলে আমরা এখন চিনাই দেবো। ওকে বলবো বাবা তুমি এখানে থাকো না, তুমি এখানে যাও। হ্যাঁ, কীরকম? এইটা হচ্ছে আমার কন্ট্রোল পয়েন্টস, যেটা দিয়ে আমি চিনাই দেবো। অ্যাড কন্ট্রোল পয়েন্টস দিলাম। আমি এটাকে এখানে নিয়ে যেতে চাই, সো এটাকে জুম করতে হবে, জুম না করলে অ্যাকুরেসি ফল করবে। নিলাম। মোটামুটি এটা এই শেপটা নেওয়া ঠিক হয় নাই, আমি একটা রেক্টেঙ্গেল দিচ্ছি, এটা অনেক আগে করছিলাম, ভুল হয়েছে আসলে। এটাকে যদি আমি একটা সার্কেল দিয়ে মাঝখানে একটা ডট দিতাম, তাহলে এক্সাক্ট পজিশনে চলে যেত, ভার্টেক্সে চলে যেত। সো এটাকে আমি এখন রাফলি ধরতেছি, এটা এখানে। দেন দেখো স্নাপিং দেওয়া আছে, স্নাপিং মেথে ক্লিক করলাম, ওর পজিশনে চলে গেল। আমি আবার এই ইমেজটা, এটাকে কি করি, অল্টার ধরে এখানে ক্লিক করলেই এটা ফিট টু ডিসপ্লে হয়ে যাবে, অথবা রাইট বাটন ক্লিক করে ফিট টু ডিসপ্লে দিতে পারো। ঠিক আছে, আসলো। অলওয়েজ নিয়ম হচ্ছে, আমি একটু সময় নিয়ে বলতেছি, হ্যাঁ, কারণ এইগুলা হচ্ছে অনেক ইয়ের বিষয়, মানে জাস্ট এদিক ওদিক করে দিয়ে দেওয়া যায়, কিন্তু মানে এগুলো বলতেই হবে আসলে, না বললে প্রপারলি করতে পারবো না তোমরা। তুমি যদি এটার পরে এইটা করো তাহলে অনেক বেশি ডিস্টরশন হবে, মানে ও তখন ঘোরানোর সময় এইটুকুর মধ্যে ঘুরাবে, কিন্তু এর মধ্যে কাজ করবে না, এইটা মধ্যে ট্রান্সফরমেশনটা কম হবে। ট্রান্সফরমেশন মানে কি, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়া, তাই তো? যে কারণে অলওয়েজ নিয়ম হচ্ছে এক্সট্রিম এক্সটেন্টগুলাকে আগে দেওয়া। এইটা দিয়েছি, সো এটা দিই এখন। ওকে, রোমান বোঝা যাচ্ছে? কালকে করতে পারবা তো নাকি, মানে নেক্সট দিন করতে পারবা বাসা এই অফিসে গিয়ে? এটা পারবো। ক্লিক করলাম, দিলাম, চলে আসবে। ওকে, দেখি আমরা অন্যগুলোর কী অবস্থা। অন্যান্য পয়েন্টগুলো অলমোস্ট মিলে যাওয়ার কথা, না মিলে গেলে আমরা যতটুকু সম্ভব জানার চেষ্টা করি। অফিসে করতে হতো না, কালকে মেলায় ডিউটি ছিল। কোথায়? ওই যে চিনমন্ত্রীতে ও আচ্ছা, নিলাম। কোনো কারণে একটা কোশ্চেন তো তোমরা করোই নাই, কোনো কারণে একটা পয়েন্ট দেওয়া ভুল হয়ে গেল, এখানে দিছি এখানে হয়ে গেছে, ভাই ম্যাপ ডিস্টর্ট হয়ে গেল। এখন কী হবে, এই পয়েন্টটা ডিলিট করবো কীভাবে? দেখো এখানে একটা টেবল আছে, এই টেবলে যদি ক্লিক করো, লাস্ট যে কোনো পয়েন্টে ডিলিট করতে পারো, সিলেক্ট করো, ডিলিট দাও, আগের অবস্থায় চলে আসবে। ওকে, এটা তো অনেক অপশন বেশি আগের থেকে। হ্যাঁ, তারপর এখন আমরা R2 এদিকে যাই, এইটা দিই, এখানে দুইটা পয়েন্ট পড়ে গেছে ভুল করে, মানে পয়েন্ট দুইটা নিয়ে ফেলছি এখানে, গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট দিলাম। ওকে, আমরা আবার টেবিলে যাই। এবার টেবিলটা একটু এক্সপ্লেনেশনের ব্যাপার স্যাপার আছে।
যেগুলো আসতেছে ওগুলো কি কন্ট্রোল পয়েন্ট, এগুলোকে সেভ করে রেখে দিতে পারো। অর্থাৎ তুমি মনে হলো যে 5-7 দিন পর, 1 মাস পর, 2 বছর পর, 10 বছর পর যদি মনে হয় যে আমি ওই ডেটা নিয়ে কাজ করছিলাম, জিরো রেফারেন্সিংটা ঠিক ছিল না, আমি জিরো রেফারেন্সিংটা আগে যেই রকম করছিলাম ওখান থেকে আবার শুরু করতে চাই, মানে হচ্ছে আগে যে কন্ট্রোল পয়েন্টগুলো মানে যে জায়গায় ছিল ফিরে যেতে চাই, তাহলে এই টেবিলটা দিয়ে তুমি আনতে পারবা। এই টেবিলটাকে সেভ করে রেখে দিতে পারো, সেভ করে টেক্সট ফাইলে রেখে দিতে পারো। যে কোনো সময় তুমি যদি এটাকে আবার নিয়ে আসো, লোড করো, তখন কিন্তু এইরকম দেখাবে, মানে আবার স্টার্ট থেকে আমি প্রথমে একটা পয়েন্ট নিলাম না, 2টা পয়েন্ট নিলাম, 3টা পয়েন্ট নিলাম, আবার প্রথম থেকে শুরু হবে। ঠিক আছে? সো এরপরে তুমি কন্ট্রোল পয়েন্ট অ্যাড করতে থাকবা ও আগেরটার সাথে কন্টিনিউশন, বুঝে গেছে? দেন আরেকটা বিষয় আসতেছে এবার অর্ডার। এখানে দেখবা অর্ডার অনেক কয়টা প্রকার আছে, এখানে যে কয়টা অ্যাপ্লিকেবল সেই কয়টা শুধু আসবে। এইটা অর্ডারটা পরে বলতেছি, আগে এইটা বলি। টোটাল আরএমএস এরর, আমরা আরএমএস এরর থেকে বলছি তো, রুট মিন স্কোয়ার এরর। ডেভিয়েশনটা কতটুকু হয়েছে আমার দেখো, এইটা যে জায়গায় আমি দিলাম কিন্তু এইটা ওই এক্স্যাক্টলি কিন্তু মিলাই নেয়, ওই পয়েন্টটাকে নিয়ে আসে না। পুরো ইমেজ এক জায়গায় কেন নিয়ে আসলে ডিস্টরশন হতো, নিয়ে আসলে ডিস্টরশন হতো, কিন্তু দুইটা জিনিস করতেছে, একটা স্কেলিং করতেছে, একটা রোটেশন করতেছে, কিন্তু কোনো ধরনের ডিফরমেশন করতেছে না, কোনো ধরনের ডিস্টরশন করতেছে না। কারণ ডিস্টরশন করা মানে তো খারাপ, বাট আমি চাইলে ডিস্টরশন করতে পারি, ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাপ। কোয়ালিটি যদি এরকম হয় যে আমাকে ডিস্টার্ব করতেই হচ্ছে, ডিস্টার্ব করলেও আমি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাচ্ছি, রেজাল্ট ডিস্টার্ব না করে যে রেজাল্ট বেশি যাচ্ছে, এটাকে তুমি ডিস্টার্ব করতে পারো। এনিওয়ে, টোটাল আরএমএস এরর, এই এররটা সবসময় তোমাকে কাজে দেবে, অর্থাৎ এইটাই তোমাকে ডিসিশন নিতে সাহায্য করবে যে তোমার যে জিরো রেফারেন্সিং সেটা কতটুকু অ্যাকুরেট। জিরো রেফারেন্সিং তো যে কেউ করতে পারে, যে কেউ শিখাই দিলেই করবে। আজকে তোমাকে শিখাই দিলাম, কালকে হয়তো আরেকজন ইন্টারনেট থেকে দেখেই শিখে ফেলছে, কিন্তু you have to have the knowledge of justifying the accuracy of the image. ওইটা কিন্তু সবচেয়ে বড় কাজ, সবাই করে, কিন্তু আমার কাজের অ্যাকুরেসি কত, লেভেল অফ কনফিডেন্স কতটুকু সেটা আমার জানতে হবে। সেই অ্যাকুরেসিটা তোমাকে প্রকাশ করবে টোটাল আরএমএস এররের মাধ্যমে। এই এররটা কখনোই সেল সাইজ থেকে 0.5 থেকে 1.5 এর বেশি হওয়া যাবে না। 1.5 ইন্টু সেল সাইজ, এটা যা আসবে, ধরো সেল সাইজ যদি 1 হয়, সেল সাইজ তো বুঝছো, রেজলিউশন বলছিলাম না, রেজলিউশন কি, সেল সাইজ একটা কি তার রেজলিউশন বলি, মানে স্কোয়ারের একটা পার্ট, একটা সাইড, সেই বাহুর দৈর্ঘ্য ইন্টু 1.5, এইটা যা আসবে। যদি 1 হইতো সেল সাইজ, এটা 1 সেল সাইজ 1 হয়, আর এখানে যদি 1.5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হয় 1.5, তাহলে লেস দেন 1, আমার এখন যেটা আছে লেস দেন 1.5। সো ইট ইজ সেল সাইজটা কোথায়? সেল সাইজ দেখাচ্ছে, তাহলে আমি এখান থেকে বের হয়ে যেতে পারি, এখানে তার কোনো কনফিউশন নাই। বের হলাম, সেল সাইজটা হচ্ছে জাস্ট ডাবল ক্লিক করো, রাস্টারে ডাবল ক্লিক করো, সোর্স নামে একটা টুল আছে, সোর্স টুল বলতেছে, মেনু আছে, সোর্স ট্যাব, এই ট্যাবে এভরিথিং পাবা, কতটা কলাম আছে, কতটা রো আছে, নাম্বার অফ ব্যান্ডস কত, 3টা, যে আর জি বি, সেল সাইজ কত, এক্স ওয়াই, এক্স মানে হচ্ছে এক্সের দিকে কত আর ওয়াইয়ের দিকে কত, ওই যে এটাকে বলে এক্স 1, আনকম্প্রেসড সাইজ কত, ফরম্যাট কি, তারপরে হচ্ছে সোর্স টাইপ কি, এই ধরনের সবগুলো আছে। পিক্সেল ডেপথ কি, পিক্সেল ডেপথ 8 বিট, মানে কি। রেজলিউশন বলছিলাম কয়েক ধরনের, আমরা যে রেজলিউশনের কথা বললাম সেই রেজলিউশনকে বলি আমরা স্পেশাল রেজলিউশন। স্পেশাল মানে স্পেস রিলেটেড, মানে হচ্ছে ওইটার স্পেশাল এক্সটেন্ড কত একটা সেলের। এরকম রেজলিউশন আরও আছে, রেডিওমেট্রিক রেজলিউশন, স্পেকট্রাল রেজলিউশন। স্পেকট্রাল রেজলিউশনটি হচ্ছে 8 বিট। স্পেকট্রাল রেজলিউশন মানে কি, আমাকে কতগুলো রিফ্লেক্টেন্স দিচ্ছে, কত ধরনের ভেরিয়েশন দিচ্ছে। তা আমার এই ইমেজটার ভেরিয়েশন হচ্ছে 8 বিট, কালারের ভেরিয়েশন হচ্ছে 8 বিট। কালারের ভেরিয়েশন 8 বিট মানে হচ্ছে এই যে এখানে আমি সাদা কালো দেখতেছি, দেখতেছো না, খুবই ব্ল্যাক, হোয়াইট, আবার গ্রে, এরকম অনেক ধরনের ভেরিয়েশন আছে না, এই ভেরিয়েশনটা 8 বিট। 8 বিট মানে 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মানে 256, আর 256 মানে 0
অ্যান্ড 1 to 255। 0 থেকে স্টার্ট হয় 0 আর 1 থেকে 255, টোটাল 256। তাহলে ভেরিয়েশন 256, 8 বিট। সো বিট যত বাড়বে তত বেশি টেন্স টু বি রিয়ালিটি। মানে কি, আমার উপর থেকে ইমেজটা নিয়ে আসলে আমার এটার মধ্যে তুমি এখানে ছবি তুলতেছো, ধরো রেজুলেশন যত বেশি হবে তত বেশি কিন্তু এই ইয়েটাকে কি বলবো, ফ্লোরটাকে তত বেশি রিয়েলিস্টিক মনে হবে, টাইলসটাকে তত বেশি রিয়েলিস্টিক মনে হবে, কারণ ভেরিয়েশন তোমার যে ব্ল্যাক হোয়াইটের মধ্যে যে ভেরিয়েশনগুলো তত বেশি বোঝা যাবে। সেরকম রিফ্লেকটেন্সটা যত বেশি হবে, স্পেকট্রাল রিফ্লেকটেন্স ইন টার্মস অফ স্পেকট্রাল রেজুলেশন, সেটা যত বেশি হবে তত বেশি বাস্তবতা কাছাকাছি যাবে। এক্স্যাক্টলি, ওটাও একটা বিট। ওই বিটের হিসাবটা আলাদা। সফটওয়্যার বিট হচ্ছে যে অ্যাট এ টাইম ডাটা কতগুলো পাস করতে পারতেছে। কম্পিউটারের বিট মানে বিটের হিসাব হচ্ছে যে 32 বিট বা 64 বিট। ব্যান্ড উইথ বলি না আমরা, কোন ইন্টারনেটের ব্যান্ড উইথ। ব্যান্ড উইথ মানে কি, মানে অ্যাট এ টাইম ডেটা কতগুলো পাস করতে পারতেছে ওই দিক দিয়ে। 32 বিট মানে হচ্ছে কতগুলো পাস করতে পারতেছে, 64 বিট পাওয়ার কতগুলো বেশি। আর এই বিটের হিসাবটা আবার আলাদা, ঠিক আছে? তোমার কি কঠিন হয়ে যাচ্ছে? কঠিন হয়ে যাচ্ছে? কঠিন লাগতেছে? কি কঠিন নাকি, এত সোজা জিনিস? দেখো, নো ডাটা ভ্যালু 256। কি জিনিস এটা? নো ডাটা কি? ও সবসময় করে কি, ইমেজ অলওয়েজ, আমি যদি একটা থেকে আরেকটা চলে যাচ্ছি, বাট আমি এই কথাগুলো না বললে আবার পরে বলতে পারবো না এই জন্য। বাট এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট কথা, মনে রাখতে হবে সবসময়। নট যে জিআইসে কাজ করতেছে এই জন্য, এগুলো হচ্ছে সব কিছুতেই লাগবে। এমন বলতে পারো না, না জানলে কিছু হয় না, আসলে কিছু হয় না, কিন্তু জানলে ভালো হয়। ওকে, 256 রাস্টার অলওয়েজ করে কি, ও একটা অ্যাবসলিউট রেক্টেঙ্গেল নিয়ে কাজ করে। রেক্টেঙ্গেল যেটা হরিজন্টালের ইয়ের সাথে, মানে আমি যদি এই ইমেজের ক্ষেত্রে নর্থের সাথে 0 ডিগ্রিতে থাকবে। খাতা দেওয়া হচ্ছে। এখন একটা রেক্টেঙ্গেল এইরকম, মানে ইমেজটা আমার এইরকম। ও কি করবে, ও কিন্তু অ্যাবসলিউট বললাম, এটা গ্রেটার এক্সটেন্ট নিয়ে, এটা গ্রেটার এক্সটেন্ট নিয়ে ও কিন্তু বাস্তবে এইরকম ভাবে চিনবে। ওই ইমেজটাকে সে, ও পুরো অ্যাবসলিউট একটা রেক্টেঙ্গেল যেটা হরিজন্টাল নর্থের সাথে 0 ডিগ্রিতে থাকবে। ওকে, এই যে জায়গাগুলা আমার ইমেজ তো এটা ডিসপ্লে করবে না, কিন্তু আমার ইমেজটা এটা, কিন্তু এগুলা কি, এগুলো ইমেজের সাথেই থাকবে অলওয়েজ। এই ভ্যালুগুলাই হচ্ছে নো ডেটা ভ্যালু। একটা জিনিস মাথায় রাখবা, নো ডেটা আর নাল ডেটা এটা কিন্তু আলাদা। নাল মানে জিরো, জিরো মানে হচ্ছে অ্যাবসেন্স অফ ডেটা, মানে ওখানে ইয়ে পাই, রিফ্লেক্টেন্স পায় না, জিরো। আর নো ডেটা মানে কোনো ডেটাই নেই। না, একই কথা। নো ডেটা মানে ওখানে কিছুই নেই। মানে নো ডাটা কি, কিছু নাই, মানে নো ডাটা মানে হচ্ছে ওখানে কিন্তু কোনো ফিচার নেই বা কোনো রিফ্লেক্টেন্স আসে নেই, মানে ওখানে জিরোটা কিন্তু একটা ভ্যালু। মানে ধরো অন্যভাবে, আমার কাছে কোনো টাকা নেই, আমি ঋণী, কিন্তু আমার কাছে মাইনাস টাকা আছে, মানে আমার কাছে ঋণ আছে, অন্য কাছে অন্য টাকা পাবে। সেটা কি এক জিনিস? এক জিনিস না। মানে জিরো কিন্তু একটা পজিটিভ জিনিস। বাট 255 6 এইটা হচ্ছে নো ডাটা ভ্যালু। ওরা একটা করে কি, একটা বড় একটা ভ্যালু দেয় অনেক সব। এটা যে 256 এটা যে অ্যাবসলিউটটা না, যে কোনো 8 বিট 16 বিট, বাট নর্মাল ক্যালকুলেশন হচ্ছে 16 বিট যদি করো 216, এটা যা আসবে এর সাথে এক বাদ দিতে হবে, তাই না? বিকজ জিরো আছে আমার, তার মানে ওই ভ্যালুটাকে ওরা নো ডাটা করে, হাইস্ট ভ্যালু করে। ঠিক একইভাবে 256 কিন্তু আমার কোনো, এখানে কি কোনো ডেটা নাই, মানে আমার ডিজায়ার্ড এরিয়ায় কোনো ডেটা নাই, বাট নো ডেটা হচ্ছে 256। এটা অনেক সময় 99999 এরকম অনেক লাইনের সমাহার হয়েছে, 4টা 5টা 9টা, মানে বড় একটা ভ্যালু দেয় যেটা বোঝায় যে এটা আমার ডিজায়ার্ড ডেটার বাইরে। ঠিক আছে? আচ্ছা, সো কই জেনে গেলাম, আবার ফিরে আসি, ব্যাক করি। এখন আমরা করলাম ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে, এখানে যদি দেখি আপডেট জিরো রেফারেন্সিং দিলে আবার আপডেট হয়ে যাবে। সাথে কি হবে, ওই যে জেপিজি ফাইলটা ছিল, তখন আমরা পিরামিড ক্রিয়েট করেছিলাম। পিরামিড ক্রিয়েট করার পরে ওভিআর ফাইল আর 9.3 ক্ষেত্রে বলছিলাম RRD রিডিউস রেজুলেশন ডেটা সেট তৈরি হয়েছিল।
এখন দেওয়ার সাথে সাথে শেপ ফাইল যে ক্রিয়েট করেছিলাম, কয়টা ফাইল ছিল? 3টা। নিয়ে এসে কিছু একটু তৈরি করার চেষ্টা করলাম, SBN SBX তৈরি করলাম, ইন্ডেক্স ফাইল 5টা হয়ে গেল। তারপরে আমি পিরামিড তৈরি করলাম, আরও 2টা তৈরি হলো, XML একটা, OVR একটা। XMLটা বললাম মেটা ডেটা, আর OVR একটা হচ্ছে লো রেজলিউশনের আরেকটা সে সাপোর্টিং ডেটা তৈরি করে। হয়ে গেল 7টা, বাড়তেছে ডেটা। এখন যে তৈরি করে আপডেট যখনই দিব তখন আর একটা ফাইল তৈরি হবে, যে ফাইলটার নাম হচ্ছে PRJ, মানে প্রজেকশন ফাইল। কোনো কারণে প্রজেকশন ফাইলটা যদি তুমি ডিলিট হয়ে যায়, এই রাস্তারটা কিন্তু আর এই জায়গায় থাকবে না। ওটাকে নিয়ে আসলে আবার আপনাদের মশা আলোচনা করেছি, কারণ সে বলবে ভাই আমার তো এটা তুমি কেড়ে নিচ্ছো, এটা আমি তো পাচ্ছি না, আমি আর ওই জায়গায় যেতে পারবো না। আবার যদি PRJ ফাইলটা নিয়ে এসে কপি করে দাও তো প্রজেকশন। ওকে, আচ্ছা, একটা জিনিস বাদ আছে এখানে, ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনে অনেকগুলো মেথড আছে। ফার্স্টটা হচ্ছে ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল, যেটাকে আমরা বলি অ্যাফাইন মেথড। এটা কি? এটা যে মেথডটা আমি আলোচনা করছিলাম, কোনো ধরনের ডিস্টরশন করবে না, শুধু স্কেলিং করবে আর রোটেশন করবে। এটার জন্য মিনিমাম পয়েন্ট দরকার 3টা। দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল, মানে একটু ডিস্টরশন করবে, ও একটু আর একটু বেটার ফিট করতে চাবে, ফিটিংটা ভালো হবে, বাট অ্যাকুরেসি কমে যাবে। কারণ কি, যখন ডিস্টরশন করবে তখন কিন্তু অ্যাকুরেসি কমতে থাকবে, আর একটু অ্যাকুরেসি কমে হবে থার্ড অর্ডার, যেটা কিনা 10টা পয়েন্ট লাগবে। আর অ্যাডজাস্ট, এটাও 3টা পয়েন্টেই হবে, কিন্তু ও কী করবে, ওই ইনিশিয়াল পয়েন্ট, সোর্স পয়েন্ট আর টার্গেট পয়েন্ট, ও আর অন্য কিছু চিন্তা করবে না। আমাকে বলছে ওই জায়গায় যেতে, ও ওই জায়গায় চলে যাবে, এক্স্যাক্টলি ওই পজিশন যাবে। ডিস্টরশন তো করতেছে, অন্যগুলো গেলে দেখো, এই যে দেখো একটা গ্যাপ কিন্তু রয়ে গেল, RMS এরর আসতেছে, কিন্তু অ্যাডজাস্ট দিলে কোনো RMS এরর নাই। মানে ও যে পয়েন্টটাকে আমি ইনিশিয়াল পয়েন্টটাকে ফাইনাল যে পয়েন্টে দিচ্ছি, ও এক্স্যাক্টলি ওই পয়েন্টের উপরেই খেলবে, মানে জোর করে কোনো জায়গায় দুমড়ায় মুচড়ে যাবে, হয়তো লাইন ছিঁড়ে যাচ্ছে, ওইদিকে ফেটে যাচ্ছে, ও যেতে দেখবে না, আমাকে বলছে আমি যাবো, মানে খুবই ওবিডিয়েন্ট, মানে সবচেয়ে বেশি ডিস্টরশন হবে এবং সবচেয়ে বেশি এরর হবে। ওকে, দেন আসতেছে স্প্লাইন বা স্পিলাইন, যেটাই বলো, এটা হচ্ছে গ্লোবাল। এইটা কিন্তু লোকাল ফিটিংটা করে, ও সবসময় লোকাল ফিটিং করে, মানে লোকালি ও সারাউন্ডিং চিন্তা করবে না, ও শুধু ওই জায়গার মধ্যে, মানে আমার ডাটা এরিয়া যেটা তার মধ্যে ফিট করবে। বাট স্প্লাইনটা অ্যাডজাস্ট হচ্ছে একটু বেটার, ও ডিস্টর্ট করে, ও ফিট করার চেষ্টা করে, বাট ও নিজেও ডিস্টর্ট করার চেষ্টা করে এবং ও সারাউন্ডিং চিন্তা করে যে আমার চারিপাশে কেউ আছে কিনা। ও মানে ও একা একা খায় না, ও অন্যদেরকেও বলে যে আমার আশেপাশে যারা আছে ওদেরকেও দেখি। মানে কি, মানে দাঁড়াচ্ছে এটা যে ও লোকাল অ্যাকুরেসি এবং গ্লোবাল অ্যাকুরেসি দুইটাই মেনটেন করে, অর্থাৎ ওর ভিতরে এবং ওর বাইরে দুইটাই। আর অ্যাডজাস্টটা শুধুমাত্র লোকালের মধ্যে ফিট করার চেষ্টা করে। অ্যাডজাস্টটা কখন লাগে, ধরো যে অনেক বড় একটা, এই পয়েন্টটা এখানে অ্যাডজাস্ট, তাহলে কি সেখানে এই পয়েন্টে নিয়ে এসে এরকম করবে, নাকি সে অন্যগুলোরও একই রেঞ্জিয়াতে সরাই না? সবগুলোই জোর করে নিয়ে আসে। ধরো অ্যাডজাস্টটা কখন নিতে হয়, তোমার বড় একটা ডেটা সেট আছে, কিন্তু এটা হচ্ছে হাইলি অ্যাকুরেট একটা ডেটা, এখানে একটা ডেটাটার গ্যাপ রয়ে গেছে, একটা গ্যাপ, এই জায়গাটা ডেটা নাই, তুমি তো এই জায়গাটা ডিস্টার্ব করবে না, বিকজ তুমি জানো যে এটা হাইলি অ্যাকুরেট ডেটা, কিন্তু এইখানে একটা ডেটা মিসিং আছে, আমার আবার এই ডেটাটাও দরকার, কিন্তু ওই ডেটাটা আমি অন্য জায়গা থেকে এক্সেস থেকে কালেক্ট করছি এই জায়গাটা। এখন আমি চাচ্ছি এই ডেটাটাকে এর মধ্যে 100% ফিট করে দেবো, তখন আমি বলবো যে এটাকে তুই এই জায়গায় আয়, আর এইটা এই জায়গায়, এটা এই জায়গায়, আর এটা এই জায়গায়। ও কী করবে, এক্স্যাক্টলি এই জায়গার মধ্যে ফিট করে দেবে, মানে ও জোর করে, মানে 100% কোয়েনসাইড করবে, সোর্স পয়েন্ট এবং ডেস্টিনেশন পয়েন্ট 100% কোয়েনসাইড করবে, করে ওর মধ্যে ফিট করবে। কিন্তু তুমি ট্রান্সফরমেশন করলে কিন্তু ফার্স্ট অর্ডার সেকেন্ড করলে কিন্তু আর করবে না, আর শুধু অ্যাকুরেসি মেনটেন করবে। আর এইটা তোমার কিন্তু আবার অ্যাকুরেট হলো ইন সেন্স যে তোমার সারাউন্ডিং যেটা তো জানো তুমি অ্যাকুরেট, তুমি জাস্ট ফিট করা দরকার। ওই ফিটের জন্য আমি এটা নিই। হ্যাঁ, সঞ্জয় তুমি কোশ্চেন আব্দুল্লাহ। আসলে আমার এই ক্ষেত্রে কিন্তু আমি অ্যাডজাস্ট কখনো ইউজ করবো না, কী করবো, ফার্স্ট অর্ডার। তোমার কি কঠিন লাগতেছে নাকি? মনে হচ্ছে কি প্যাচেস হচ্ছে। আচ্ছা, কোনটা প্যান্ট লাগতেছে বলো, আমি বারবার বলবো, সমস্যা নেই। না না না, সমস্যা নেই। ওকে, মানে অ্যাকুরেসি একটু ভালোর জন্য হ্যাঁ, ফার্স্ট অর্ডার করবো, তার মাথায় রাখবা যে অন্যগুলো আমরা যেতে চাবো না সহজে। আমরা যে
তুমি করো, তুমি করলে তো আর ইডি এসে কিছু বলবে না যে কেন করতেছো, কারণ ইডি নিজে বোঝে না বা ওগুলো তার না, স্যার আগে আসলে নাই। এগুলো না। না না, বোঝার দরকারও তো নাই তার, বা তোমার ডিভিশনাল হেডও বলবে না, বিকজ তোমার ডিভিশন হেড তোমাকে ধরেই নিচ্ছে যে তুমি এই লাইনটা এক্সপার্ট, তুমি যা দিবা সেটাকেই সে অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, কিন্তু এগুলো তো সব কিন্তু আপনার বাস্তবে তো কাছেই তুমি সবাই- এক্সপার্ট না। হ্যাঁ, সবকিছু এই জন্য ফাইনালি তো সবকিছু আপনার কাছ থেকেই চলে হুম, আসবে। আচ্ছা। এখন যেটা কয়েকটা ইয়ার ভেরিয়েশন এই যে অনেকগুলো দিচ্ছি, 5-6টা আমার দিচ্ছি, তো ওগুলা হ্যাঁ 6-7টা আর ওগুলা যে স্পেশাল ইয়ার ডাটাগুলো ওখানে ডিবিএফ এর মানে ডিবিএফ নামে একটা ফোল্ডার আছে, ইমেজ নামে একটা, ডিবিএফ এর মধ্যে পুরো দিয়েছে আমরা মনে হয় খালি ইয়ার ফাইলটা দিছি না ল্যাবটা পুরো দিচ্ছি, ল্যাব জেপিটি ল্যাপটপটা দেওয়া ল্যাবের মধ্যে সব আছে। এখন লাস্ট যে দুটো কমান্ড সেটা হচ্ছে আপডেট জিরো রেফারেন্সিং যদি দাও তাহলে এটা আপডেট হয়ে যাবে, মানে অরিজিনাল পজিশনে চলে আসবে, সাথে একটা পিয়ার চলে আসবে। আর যদি মনে করো তুমি এইটাকে আমি আর আপডেট করব না, বাট আমি একটা আপডেটেড কপি তৈরি করবো আর একটা, তখন তুমি রেকটিফাই দেবে। প্রথমে যখন আমরা টানলাম আপনি যখন দেখেন তখন কি হয়েছে তখন কি সে 5 টাকা পরিমাণ হিসেবে ইয়ার করছিল যখন সে ঠিক করবে তুমি যতক্ষণ থেকে চেঞ্জ না করছো ততক্ষণ ফার্স্ট অর্ডারে থাকবে, কিন্তু ফার্স্ট তোমার সেকেন্ড অর্ডার আসবে না আনটিল তুমি 6টা পয়েন্ট নাও, তারপর 10টা নিলে থার্ড অর্ডারে। মানে এটা আমরা পরে ট্রান্সফার করা লাগবে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে চেঞ্জ করবে, প্রথমে সে 5 টাকা পরিমাণ হিসেবে আনতে দিচ্ছে আনতেছে এবং ওটাই থাকবে লাস্ট পর্যন্ত, তুমি যত মধ্যে চেঞ্জ না করো। ওকে, ফার্স্ট টাইম যখন করলাম আপনি যখন আসলেন যখন সে ডিস্টার্ব করা শুরু করলো তখন সে ফার্স্ট অর্ডার। এখন রেকটিফাই নামে একটা অপশন আছে, রেকটিফাই যদি করো তাহলে আর একটা কপি তৈরি হবে। কীরকম? জাস্ট রেকটিফাই দাও, দেখো কোথায় সেভ করতে চাও, আমি একটা লোকেশন দিব, এটার কি নাম হবে আর কোথায় সেভ করতে চাই কি নাম হবে, যে সেভ দিলে একটা জিও রেফারেন্স একটা ইমেজ সেভ হয়ে যাবে। আর এইখানে রিস্যাম্পল টাইপ 3টা আছে, নিয়ারেস্ট নেইবার, বাইলিনিয়ার ইন্টারপোলেশন, কিউবিক কনভোলেশন। 3টা জিনিস আছে, খুবই ইম্পর্টেন্ট 3টা জিনিস, অনেকেই বোঝে না, না বুঝেই কাজ করি আমরা। এনিওয়ে, নিয়ারেস্ট নেইবার একটা, বাইলিনিয়ার একটা, কিউবিক কনভোলেশন একটা। এইগুলাকে রিস্যাম্পলিং করার অর্থ হচ্ছে যদি আমি বাইলিনিয়ার দিই, যে রোড হয়, বাইলিনিয়ার মানে লিনিয়ার ফিচার, রোড এম্বাঙ্কমেন্ট এগুলো হয়, তাহলে সে কন্টিনিউটিটা মেনটেন করবে। ধরো এইটা দেখো কোথাও যাই একটু সাদা হয়ে গেল, কিন্তু সে তখন করবে কি, ওটাকে কন্টিনিউ ব্ল্যাক করে ফেলবে। এখনই আমরা দেখবো, এটা শেষ করে এখানে দেখবো। সো আমার যদি এইটা কি, টোটালটা কিন্তু লিনিয়ার ডেটা, সো আমার অবভিয়াসলি বাইলিনিয়ার চুজ করা দরকার। আবার আসতেছে নিয়ারেস্ট নেইবার, একটা নিয়ারেস্ট নেইবার আর কিউবিক কনভোলেশন, অর্থাৎ কোনো একটা রিস্যাম্পলিং করতে গেলে কোনো একটা ডেটার তার চতুর্দিক থেকে যদি 4টা সেল নেয়, 4টা সেল নিয়ে 4টা সেলের অ্যাভারেজ করে যদি মাঝখানে অ্যাভারেজ ভ্যালুটা বসায়, তাহলে কি সেটাকে বলে নিয়ারেস্ট নেইবার। আর যদি চতুর্দিকে 4টার পরিবর্তে 16টা নেয়, 16টা হচ্ছে নাকি দেখো, 4টা কয়টা হচ্ছে একটা পয়েন্টে, চারপাশে 4টা হলে হচ্ছে তোমার নিয়ারেস্ট, আর চারপাশে যদি 16টা নেয় তাহলে 16টা পিক্সেল, 16টা পিক্সেলের অ্যাভারেজ করে যদি মাঝখানে বসায় সেটা হচ্ছে কিউবিক কনভোলেশন। মাঝখানে মানে কি মাঝখানে মাঝখানে মানে কোনো একটা পয়েন্টে কোনো একটা সেলে অনেকগুলো সেল দ্বারা করছিল না, এইটা সে একটা লাইন টানবে যেগুলো একটা হতে পারে কি মাঝামাঝি মানে এক্স্যাক্টলি এটা রাস্তা, হ্যাঁ এগুলো ধরো লাইন টানলাম না, ধরো এইটা তুমি রিস্যাম্পলিং করবে। রিস্যাম্পলিং মানে হচ্ছে এইগুলোর মধ্যে সে রিস্যাম্পলিং করে, কেন করে? কারণ বেস্ট রিপ্রেজেন্টেশনের জন্য। কারণ আমার এটা তো হয়তো যে অনেক এলোমেলো হয়ে আছে, তখন কি বেস্ট আউটপুটটা দেওয়ার জন্য রিস্যাম্পলিং করে একটা, রিস্যাম্পলিং করে যে ডেটা পাবো আমি কিন্তু বাইলিনিয়ার নিব কিনা। বাইলিনিয়ার মানে হচ্ছে আমি যখন ধরো এখানে আছে বাইলিনিয়ার বোঝাচ্ছে এই কারণে, তখন সে করবে কি, কন্টিনিউটি আছে, সো ও করবে কি, এটাকে এই পাশে দেখলো এই পাশে দেখলো, সো এটাকে ওইভাবে দিয়ে দিল, একটা লিনিয়ার ডেটা পেলাম। আর কনভোলেশন যদি আমি নিয়ারেস্ট দিই, তাহলে এইটাকে নতুন করে যে রিস্যাম্পলিং করবে সে চতুর্দিকে 4টা নেবে, 4টা কোনটা, এই 4টা। আর যদি কিউবিক কনভোলেশন বলি তাহলে এটাও নেবে 16টা না 8টা হবে সে। মানে ওগুলো আমি পলিগনের জন্য ইউজ করি এগুলো হচ্ছে যদি ক্লাস্টার ফিচার হয়, ক্লাস্টার ফিচার তো বোঝো, এই যে সবগুলো এখানে অনেকগুলো একসাথে, এখানে অনেকগুলো, মানে এরকম না, লিনিয়ার ফিচার না, এখানে কতগুলো ফিচার, এখানে ফিচার, মানে ক্লাস্টার গ্রুপ অফ ডেটা বিভিন্ন আছে।
বা ভেজিটেশনের ডেটা, চারপাশে ভালো। হ্যাঁ হ্যাঁ, তখন ক্ষেত্রে আমি নিয়ারেস্ট নেইবার বা কিউবি কনভলিউশন ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে এরিয়াল একটা ইয়ে চলে আসে। হ্যাঁ তখন কিন্তু বেস্ট রিপ্রেজেন্টেশন, তখন কিন্তু আরও বেশি ফুটে উঠবে জিনিসগুলো। দেখো এখন যদি আমি এখানে দিই, তাহলে আমি অত কিছু না গিয়ে আমি আপডেট দিয়ে দিলাম সরাসরি। হ্যাঁ দেখো আপডেট হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। এখন তুমি ইমেজটাকে বাদ দিয়ে দাও, রিমুভ করে দিলাম। এখন তো আর আটলান্টিক মহাসাগরে যাবে না। যদি অ্যাড করি, দেখি অ্যাড করে কি হয়, ছোটো বেড়ায়। দেখছো, তুমি যতবারই যাকেই দাও ও কিন্তু নিয়ে আসলে জিরো রেফারেন্স ইমেজ পাবা। আমি আমার rectify exact করিনি। position. আমি এখন আপডেট করছি এক্সিস্টিং যে ছবিটা। এক্স্যাক্টলি আপডেট দিচ্ছে। এখন তুমি যেটাকে রাইট বাটন ক্লিক করে কিন্তু রেক্টিফাই করতে পারো, নতুন ইমেজ। নতুন ইমেজ তৈরি হবে। আচ্ছা, একটু আগে যে বিষয়টার কথা বলতেছিলাম যে বাইলিনিয়ার কিউবিক কনভলিউশন আর নিয়ারেস্ট নেইবার, একটু আমরা প্র্যাকটিক্যালি দেখি যে আসলে কী এরকম হয়। সরি, কি তোমাদের বুঝতে কঠিন হলে বলো বাবা, কারণ আমি মানে সত্যি কথা বলতে আর কি বোঝানোর ক্ষমতা সবার সব কিছু থাকে না। বাট এইটা শিওর যে একবার বুঝলে অনেক কিছু, একবার শুনলে অনেক কিছু বোঝা যায় না। সো যেটাই কনফিউশন হলে তোমার বারবার জিজ্ঞেস করবে। হ্যাঁ, কিন্তু তুমি ট্রাই করার বিফোর ট্রাইং তোমাকে তো আগে বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে ওইটুকু। আর ওইটুকু না বুঝতে কিছু নেই, সহজ। কিন্তু তারপরে অনেক সময় কনসেন্ট্রেশন থাকে না, তো সো একাধিকবার জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, ডাবল ক্লিক করলাম, দেখো ডিসপ্লে নামে একটা অপশান আছে। আমরা সোর্স দেখলাম, এক্সটেন্টটা হচ্ছে যে এটার ওই যে এক্সটেন্ট বললাম আমি, ফুল এক্সটেন্ট, এটা রেক্টেঙ্গেল টেনে ওই এক্সটেন্টটা এটা 4 পয়েন্টের 4টা। ঠিক আছে, আচ্ছা এখন এখানে দেখো ডিসপ্লে, ডিসপ্লের আন্ডারে আমি যে কথাটা বলছিলাম যে রিস্যাম্পল ডিউরিং ডিসপ্লে ইউনিট, এখানে আর একটা নতুন আসে মেজরিটি ফর ডিসক্রিট ডেটা। মানে তার চতুর্দিকে 8টার মধ্যে যেটা মুড বলি আমরা, ধরো 8টার মধ্যে 5টা ডেটা একই রকম আর 3টা ডেটা অন্যরকম, অর্থাৎ মেজরিটি যে ডেটাটা সেই ডেটাটা অ্যাসাইন করবে। সেটা হচ্ছে যে ডিসক্রিট ডেটার ক্ষেত্রে। ডিসক্রিট ডেটাটা পড়াইছিলাম মানে কন্টিনিউয়াস আর ডিসক্রিট, ওয়েল ফিল্ডগুলো হচ্ছে ডিসক্রিট। ওকে, সো এইটা আমি কী দিব বলো তো, মানে কোন মেথডটা অ্যাপ্লাই করবো? আমার যে ডেটা কি ইউজ করবো, কিউবিক, ইয়াব আব্দুল্লাহ নিয়ারেস্ট নেইবার। কেন একটু এখানে বললাম বাইলিনিয়ার দাও, দেখো কি হলো, সব মিলে যাবে, যেগুলো ভালো ছিল। মিলে গেলে মানে অনেক বেশি স্মুথ হইলো। আগে এই স্মুথনেসটা ছিল না। আনডু দিয়ে আবার দেখেন না। হ্যাঁ হ্যাঁ, ও জাস্ট চেঞ্জ করে দিলেই হবে। আন্ডু বলতে এখানে গিয়ে চেঞ্জ করতে হবে, কন্ট্রোল দিয়ে দিলে আবার হবে না। ছিল নিয়ারেস্ট নেইবার, অ্যাপ্লাই দাও, দেখো এখন কীরকম আছে, লিনিয়ার দাও কীরকম হবে। সো এইগুলো হচ্ছে বিফোর ডিজিটাইজেশন, তুমি কিন্তু ছোটো ছোটো তুমি মডিফিকেশন করতে পারো। আচ্ছা, আমরা কি লেকচারে চলে যাই না? আধা ঘন্টা মতো লাগবে লেকচারটা। আধা ঘন্টায় হবে না, 1 ঘন্টা লাগবে। না একদম খিদায় মারা যাচ্ছে। না, এটা বুঝতেই হবে আজকে, নাহলে ব্রেন স্টর্মিং পানি খেয়ে আসি। আমিও পানি খাচ্ছি। পানি কোথায় খাওয়া যায়? তোমরা কই যাও? ওই সামনে ক্যাফেটাতে যাবা?
বেশি হয়ে গেলে কিন্তু ছাড়ে দেবো, মানে বেশি মনে হলে ছেড়ে দেবো। না ভাই বাসায় গিয়ে একবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো আমার তো এটা চলতেই আছে, তো পজ দেওয়া হয় নাই। আচ্ছা, জন পি স্নাইডার কি বলছে ভদ্রলোক? সে বলতেছে এভরি ইউজার অ্যান্ড মেকার শুড হ্যাভ আ বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ প্রজেকশনস নো ম্যাটার হাউ মাচ কম্পিউটার সিম টু হ্যাভ অটোমেটেড দ্য প্রসেস। তার মানে আমরা এখন এমন একটা যুগে চলে আসছি যেখানে কমান্ড দিলেই সব কিছু হয়ে যায়। জিআইএসের একটা জায়গায় কমান্ড দিলেই আমার প্রজেকশন হয়ে যাচ্ছে। আমি যে বললাম জিরো রেফারেন্সিং, এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে দিলেই জিরো রেফারেন্সিং হয়ে যাচ্ছে। বাট মেন যে ফ্যাক্টটা সেটা হচ্ছে সে কীভাবে কাজ করতেছে সেই জিনিস জানাটা খুবই জরুরি। আমরা আইডাব্লিউ আমরা মডেলিং করতেছি, বিশাল বিশাল মডেলার একজন, কিন্তু বেশি ভিতরে কেউই যায় না, যায় না মানে ম্যাক্সিমামই যায় না। দু একজন যায়, তাদেরকে আবার না সম্মান না জানালে আবার অন্যায় হয়ে যায়। ম্যাক্সিমাম করে কি জানে এই জায়গায় ইনপুট দিলে এটা হবে, এই একটা ইনপুট এই একটা ইনপুট দিল, রান দিয়ে বাসায় চলে আসলে পরের দিন দেখবে একটা আউটপুট পাইলো এবং আউটপুটটা পাইছি। আর মডেল এমন একটা জিনিস যে কোনো একটা ক্লিক করে আর যে কোনো একটা লামসাম ইনপুট দিলে একটা আউটপুট আসবেই। তুমি যদি ইনপুট দাও আউটপুট আসবে, বাট ইউ হ্যাভ টু হ্যাভ নলেজ অফ জাস্টিফাইং দ্য রেজাল্ট। সেটা কতটুকু অ্যাকুরেট, কতটুকু বাস্তবসম্মত। এই জিনিসগুলো বলার মানে হচ্ছে যে ওর কীভাবে কাজ করতেছে, ওর কাজ করার অ্যাপ্রোচটা কী, ওর কাজ করার মানে সুবিধা কোন জায়গায় আছে, ত্রুটিটা কোন জায়গায় আছে। ত্রুটি যদি থেকে থাকে তাহলে আমি কোন ওয়েতে যাব। তার মানে এই জিআইএস বলো যাই বলো সব কিছুর ভিতরে যদি কম্পিউটার কীভাবে কাজ করতেছে ওইটা জিনিসটা জানানো খুবই জরুরি। আব্দুল্লাহ, ওকে, এবার পুরো পৃথিবীটাকে চোখের সামনে নিয়ে এসে মাথার মধ্যে নিয়ে এসে চিন্তা করো যে আসলে ইকুয়েটর কোনটা। পুরো পৃথিবী যদি চিন্তা করো, ইকুয়েটর কোনটা? বিষুবরেখা ইকুয়েটর, মাঝখান থেকে লাইন গেছে যে নর্দার্ন হেমিস্ফিয়ার, সাউদার্ন হেমিস্ফিয়ার। কোনো কোশ্চিন নাই তো? ওকে, আচ্ছা, এবার আসি আমরা লঙ্গিটিউড, সরি আগে ল্যাটিটিউড যাই, লঙ্গিটিউড পরে আসি। ল্যাটিটিউড, ল্যাটিটিউড কি বলো? এখনো অনেকের কনফিউশন বাদে, মানে আইডাব্লিউএমে ওই দুই একদিন পর পরে ফোন পাই, ল্যাটিটিউড কোনটা জানি, লঙ্গিটিউড কোনটা জানি। অনেক সিনিয়র এসএস সিনিয়র স্পেশালিস্ট লঙ্গিটিউডটা ভুলে গেছি, লঙ্গিটিউড কোনটা কয়। তো এগুলো বলা যাবে কখনো? ল্যাটিটিউড কোনটা দেওয়া হবে? ইকুয়েটরের প্যারালাল যে লাইনগুলো সেগুলো হচ্ছে, সো এই যে বড় এই একটা লাইন দেখা যাচ্ছে, এটা কি ল্যাটিটিউড। এইভাবে বাড়তেছে। ল্যাটিটিউডের এক্সটেন্ট সর্বোচ্চ কত হতে পারে? এক্সটেন্ট হ্যাঁ, না এক্সটেন্ট, এই তো ল্যাটিটিউড আর লঙ্গিটিউড বলে দুটাই মেজার করা আছে ইন টার্মস অফ ডিগ্রি। তার মানে ম্যাক্সিমাম 90 হতে পারে। এবার আসতেছি পৃথিবীতে সেই খ্রিস্টপূর্ব আগে থেকে তো ম্যাপ বা এরকমভাবে লোকেট করার চেষ্টা করা হচ্ছে, জমি দখল করার চেষ্টা করা হচ্ছে। মানুষ কিন্তু যত বুঝছে এই জিনিসটা, যত বুঝছে তত বেশি তার রাজত্ব বেড়ে গেছে। ইউরোপ ভেঙে কেউ ওই রোমান সাম্রাজ্য দখল করতেছে, অমুক দখল করতেছে, এগুলো কি ম্যাপিং করতেছে যে দেখি কোন জায়গায় ওইটা কার এটা কার, মানে যত বুঝতেছে তত বেশি দখলে নিয়ে আসতেছে। অনেক এমন ল্যান্ড ছিল যেগুলো কারো আন্ডারে ছিল না, বোঝে আর নিয়ে আসে। তখন সৃষ্টির শুরু থেকেই মানুষ কোনো অবজেক্টকে লোকেট করার চেষ্টা করতেছিল। তো ইকুয়েটরটা সাধারণত প্রথম থেকেই তারা চিনতে পারছে এবং ল্যাটিটিউড এটাও চিনতে পারছে। কিন্তু সমস্যাটা একটা জায়গায় যেটা হয়েছে যে আমি ধরো যে 23 ডিগ্রি ল্যাটিটিউডে আছে, নর্থে আছে, 23 ডিগ্রি ল্যাটিটিউড নর্থে আছে, শুধু ল্যাটিটিউড করলে হবে না, নর্থ আবার বলতে হবে বা সাউথ বলতে হবে। এখন নর্থে যদি থাকি তাহলে 23 তো পুরোটাই, পুরো সার্কেলটাই, পুরো রেডিয়াসটাই। আমি কি বাংলাদেশের পাটে আছি নাকি ইন্ডিয়ার মধ্যে আছি নাকি ইউএসের মধ্যে আছি, আমি পুরোটাই তো। তার মানে কোনো একটা অবজেক্টকে লোকেট করার জন্য আর একটা প্যারামিটার দরকার, অ্যাটলিস্ট তাহলে দুইটা প্যারামিটার দরকার কোনো একটা অবজেক্ট। একটা স্টিম ল্যাটিটিউড বললাম, আর একটা কনসেপ্ট আসলো তখন হচ্ছে লঙ্গিটিউড। লঙ্গিটিউডের কনসেপ্টটা অনেক পরে আসে। লঙ্গিটিউড কখন আসলো? আমাকে তো একটা জায়গা থেকে মেজারমেন্ট করতে হবে, একটা জায়গা থেকে। সেই জায়গাটাকে স্বতঃসিদ্ধভাবে সবাই মেনে নিল এবং সবাই বললো যে হ্যাঁ এখান থেকেই আমরা করবো। সেটাকে বলতেছি আমরা সেন্ট্রাল মেরিডিয়ান। এরকম কোশ্চেন নেই, সেন্ট্রাল মেরিডিয়ান কোন দিকে গেছে, কোথা থেকে গেছে?
বুঝলি? ইংল্যান্ড হ্যাঁ, ইংল্যান্ডের লন্ডনে গ্রিনউইচ অবজারভেটরি, মানে ওটা একটা অবজারভেটরি আছে, তোমাদের গুগলেও যাও দেখতে পাবো, খুব সুন্দর বাগান, খুব সুন্দর বিল্ডিং, গুগলে স্পষ্ট আইডেন্টিফাই করা যায়। গ্রিনউইচ অবজারভেটরি, ওখান থেকে অবজারভেশন করে একটা ওয়েদার ফোরকাস্টিং। বেশ আগে 1700 আরও আগে মনে হয় 1600 করার পরে, না আমি ভুল বললাম, আরও আগে, মানে বাংলাদেশের রেনাউল ম্যাপ আগে তখন 1700 কত 558 আরও আগে করছে, মানে 14-15 দিকে তখন তারা ওইটা করলো। এবং এই সেন্ট্রাল মেরিডিয়ানটা গেছে গ্রিনউইচ অবজারভেটরির উপর দিয়ে। এইটা ভাবার কারণ নাই যে, মানে আমার কনফিউশন যেটা হয় যে ইকুয়েটর আর সেন্ট্রাল মেরিডিয়ান যেটা ইন্টারসেক্ট করতেছে, এইটা গ্রিনউইচ অবজারভেটরি, এইটা কিন্তু কখনো তার মাথায় না আসে। এরকম জিনিসটা এইখানে আমার ইন্টারসেক্ট করছে, যেটা বললাম আটলান্টিক মহাসাগরের মধ্যে, বাট আমার গ্রিনউইচ অবজারভেটরি অনেক উপরে, লন্ডনে। তাহলে ওটা কেন বলা হচ্ছে? কারণ ওইটার উপর দিয়ে গেছে, এই জন্য গ্রিনউইচ অবজারভেটরির উপর দিয়ে সেন্ট্রাল মেরিডিয়ানটা কল্পনা করা হয়। দেন যখন চলে আসছে তখন তার সমস্যা নেই, এইটা দিয়ে এটার প্যারালাল যে লাইনগুলো সেটা হচ্ছে লঙ্গিটিউড, এখন তো মেজার করা সম্ভব গেল। তাহলে এইটার এক্সটেন্টটা কত হবে সর্বোচ্চ? হ্যাঁ, মানে 180 ঠিক আছে, তারপর 360। এইটাই বোঝাচ্ছে, দেখো লঙ্গিটিউড ল্যামডা সিগমা দিয়ে ল্যাটিটিউড, তার মানে এইটার অবস্থান আমি বুঝতেছি এই 2টা ডিগ্রির মাধ্যমে। ওকে, আচ্ছা, একটু ইরিলেভেন্ট বাট জানা আছে, সেটা হচ্ছে এই যে নর্থ থেকে সাউথে যে পয়েন্টটা কানেক্ট করলো সেটাকে বলতেছি আমরা সেন্ট্রাল মেরিডিয়ান। উল্টো দিকে কি আছে? সেন্ট্রাল মেরিডিয়ানের উল্টো দিকে কি আছে? এটা কি কন্টিনিউয়াস নাকি ওদিকে কোনো লাইন আছে নাকি? লাইন শিওর কি তুমি একমত? মানে বুঝতে পারছো না, এটা একটা পৃথিবী, এই সেন্ট্রাল মেরিডিয়ান কালো যে লাইনটা গ্রিনউইচ মেরিডিয়ান, এই মেরিডিয়ান এইটা তো এই এনটিএন কি অ্যান্টি মেরিডিয়ান আর পোস্ট মেরিডিয়ান, ঘড়িতে এনটিএন দেখো না, এটার অ্যান্টি মানে এটার পূর্বে, আর পোস্ট হয়ে গেলে ওটা চলে যায়, মানে 24 ঘন্টার ইন্টারভ্যাল হয়ে যায়, 12 ঘন্টা এদিকে 12 ঘন্টা ওই পাশে। আচ্ছা, এই মেরিডিয়ান লাইনটার ওই পাশে কি আছে? পৃথিবীতে ওইরকম একটা সার্কেল, তো এই দিকে যদি এই লাইনটা থাকে তো ওই পাশে কোনো লাইন আছে কিনা, সেন্ট্রাল মেরিডিয়ানের কন্টিনিউশন আছে কিনা সেটা দেখতে হবে। তো সার্কেল মিরর কোনো মিরর হওয়ার কথা না, এটা এখান থেকেই শেষ। ইকুয়েটর যেমন কন্টিনিউয়াস পুরোটাই গেছে, কিন্তু মেরিডিয়ান এখানে নর্থ থেকে শুধু সাউথে কানেক্ট করছে, কিন্তু ওই পাশে একটা লাইন আছে, যে লাইনটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল ডেড লাইন। হ্যাঁ, আন্তর্জাতিক তারিখ যে রেখা। প্রশান্ত মহাসাগর, হ্যাঁ, তখন এবার লাইনটা আঁকা বাঁকা এরকম হবে, মানে হচ্ছে সাউথ সানোয়া টঙ্গা ওগুলাকে নিয়ে, মানে ওই আঁকা বাঁকা হওয়ার কারণ হচ্ছে তো ওই দেশগুলোকে বলছে তোমরা একটা টাইমে, ওরা আর একটা টাইমে, এরকম। মানে হচ্ছে আগে নাবিকরা এদিক থেকে ওদিক যাওয়ার সময় বুঝতো না যে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে, তো ওই লাইনটাই ইয়ে করে দিচ্ছে যে ওই দিক থেকে যদি নাবিকরা এইদিকে আসে তখন কী করবে, একদিন অ্যাড করে নেবে, আর এদিক থেকে যদি আমেরিকার দিকে যায় তাহলে -1 করে নেবে ঘড়িতে, তাহলে তারিখ সব ঠিক থাকবে। বুঝে গেছে? অর্থাৎ ওই লাইনটাই দিন রাতের তফাৎটা মেজারমেন্ট করে। বুঝে গেছে? এটা তো রেডিয়াস, জিও সেন্টার মানে আর্থের যে সেন্টার সেটা ও। লঙ্গিটিউড অলরেডি বলে ফেললাম, এগুলো আমি এখন স্কিপ করে যাচ্ছি। দেখো এখানে এই যে এইদিকে যাচ্ছে ইস্ট লঙ্গিটিউড, আর এটা হচ্ছে ওয়েস্ট লঙ্গিটিউড। ওকে, এই জায়গায় হচ্ছে গ্রিনউইচ অবজারভেটরি, আর এরকম জায়গায় হচ্ছে ইন্টারসেক্ট করে যে 00 পয়েন্টটা, সেই জায়গায়। এই সিস্টেমটাকে কি বলে? এইটাকে পুরোটাই হচ্ছে জিওডেটিক সিস্টেম বলতে পারো। জিওডেট। আর ইউটিএম বিটিএম ওগুলো কি? ওটা পরে আসতেছি। মানে এটার মধ্যে থাকো, এটা হচ্ছে 3D সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম ধরতে পারো। এই যে একটা শুধু ল্যাটিটিউড ছিল, লঙ্গিটিউড না থাকা যখন ছিল, যখন লঙ্গিটিউড আসলো তখন কোঅর্ডিনেট সিস্টেম ডেভেলপ হয়ে গেল, সিস্টেম। হ্যালো, এই তো আর আধা ঘন্টা পরে
ল্যাটিটিউডও বুঝলাম, এগুলো তোমরা একবার দেখে নিও। হ্যাঁ, আমি এটা দিয়ে দিব। আচ্ছা, এখন 1 ডিগ্রির ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের ক্ষেত্রে 1 ডিগ্রির ক্ষেত্রে লিনিয়ার ডিস্টেন্স কিন্তু সবসময় এক না, এক একটা কেন? আর্থ তো কমপ্লিটলি স্ফেয়ার না, সেটা একটা ইলিপস, সেই কারণে কোথাও বেশি কোথাও কম। ঠিক আছে, এটাই বলছি আমরা যে কোন জায়গায় কীরকম হয়। ইকুয়েটরে 111 কিলোমিটার 1 ডিগ্রি সময়, কিন্তু ল্যাটিটিউডে দেখো ইকুয়েটরে 111, এটা ঠিকই আছে। তো 60তে ওটা হয়ে গেছে কিন্তু 55, 90তে হয়ে গেছে 0। হ্যাঁ, এবার আসতেছে ডেটা। ডেটামের কনসেপ্ট কি? ডেটা মানে হচ্ছে একটা রেফারেন্সিং সিস্টেম, যেটার মাধ্যমে অন্য একটা জিনিসকে আমরা মানে কি বলবো, রেফারেন্স করি, সেটা হচ্ছে ডেটা। অর্থাৎ বেঞ্চমার্ক। ডেটাম দুই রকম হতে পারে, একটা হরিজন্টাল ডেটাম, একটা জিওসেন্ট্রিক ডেটাম। আরও একটা হতে পারে হরিজন্টাল ডেটাম অ্যান্ড ভার্টিক্যাল ডেটাম। অর্থাৎ আমি যা পরে আসছি, ডেটাম হচ্ছে তাহলে দুই প্রকার, নর্মাল হয়ে যদি আর সার্ফেসে কোনো একটা অবজেক্টকে লোকেট করার জন্য যে জিনিসটা আমরা ইউজ করি, সেইটা রেফারেন্স হিসেবে ইউজ করি, সেটা হচ্ছে হরিজন্টাল ডেটাম। আর সার্ফেসে কোনো একটা অবজেক্টের রিডিউস লেভেল বা মিন সি লেভেল থেকে কত উপরে বা কত নিচে, এই জেডটাকে বের করার জন্য যেই রেফারেন্স হিসেবে ইউজ করি, সেটা হচ্ছে ভার্টিক্যাল ডেটাম। তাহলে একটা হরিজন্টাল ডেটাম এবং ভার্টিক্যাল ডেটাম। আমাদের জিআইএসের ক্ষেত্রে এই যে কোঅর্ডিনেট সিস্টেম, যে আর্থ জিওডেটিক সিস্টেমটার কথা বললাম, এই জিওডেটিক সিস্টেমে আমরা সেন্ট্রাল মেরিডিয়ান গ্রিনউইচের উপর দিয়ে গেছে আমরা যে একটা কার্ভ আঁকি, কার্ভ বলতেছে একটা গ্রাফ আঁকি। এটা হচ্ছে তাহলে আমার সেন্ট্রাল মেরিডিয়ান, আর এইটা হচ্ছে আমার ইকুয়েটর। এই যে আমি গ্রিনউইচ অবজারভেটরি নিয়েছি, এটাকে আমি ডেটা বলবো না, এটার উপর দিয়েই আমি একটা লাইন কল্পনা করছি, যেটাকে আমি রেফারেন্সিং হিসাবে ইউজ করতেছি, মানে আমার লঙ্গিটিউডটা এটা থেকে কাউন্ট হচ্ছে। সো এটা হচ্ছে আমার হরিজন্টাল ডেটা। জিওসেন্ট্রিক ডেটা আমি বললাম যে 3D চেঞ্জ, এটা কিন্তু 2Dর ক্ষেত্রে, 2D এবং 3Dও বলতে পারো, কারণ এটা থেকে 3Dতেও তো আমি ওই সেন্ট্রাল মেরিডিয়ানের প্যারালাল লাইনগুলোকেই তো আমি লঙ্গিটিউড বলতেছি, অর্থাৎ আমি আর সার্ফেসের উপরে, এই জন্যই বলতেছি হরিজন্টাল ডেটা। কিন্তু 3D সিস্টেমে যে আমি যখন অ্যাঙ্গুলার দিয়ে করতেছি, তখন কিন্তু কার রেসপেক্টে নিচ্ছি, আর্থের সেন্টার রেসপেক্ট নিচ্ছি না। ইন দ্যাট কেস আর্থের সেন্টারটাও একটা ডেটা, ওটা হচ্ছে জিওসেন্ট্রিক ডেটা। আর্থের সেন্টারকে বলতেছি আমরা ডেটা, ওইটা রেসপেক্টে আমরা অ্যাঙ্গেলগুলো মেজার করতেছি, আর এটা রেসপেক্টে আমরা লঙ্গিটিউড লাইনগুলোকে ডিফাইন করতেছি। অ্যাট দ্য সেম টাইম আমি যখন লিনিয়ার ডিস্টেন্স কল্পনা করতেছি, অর্থাৎ ইস্টিং নটিং, অর্থাৎ 3D, এটাকে যখন ভেঙে 2D হয়ে যাচ্ছি, তখন কি এটা আমার হয়ে যাচ্ছে লঙ্গিটিউড আর এটা হয়ে যাচ্ছে আমার ল্যাটিটিউড। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার ডেটা। তো ভার্টিক্যাল ডেটা হতে পারে, হরিজন্টাল ডেটা হতে পারে। এখানে উদাহরণ রয়েছে এভারেস্ট বাংলাদেশ 1937, নেট বা নর্থ আমেরিকান ডেটা, এবং WGS ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম, ওরা গুগল আর্থ যে জিনিসটা ইউজ করে সেটাকে বলে WGS 84। আর লাস্টে যে নাম্বার থাকে না 27, 83, 84, এগুলোর সামনে একটা 19 বসায় নেবে, 19 বসায় নেবে, মানে হচ্ছে 1984 সালে লাস্ট ওটা আপডেট করা হয়েছে, মডিফাই করা হয়েছে। এর আগেও ক্লিয়ার করছে না। WGS 84 ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম 1984। তোমরা যদি বলো তাহলে আমি ডিস্টার্ব করে দেবো, নেক্সট দিন শুরু করবো আবার, নাহলে মানে যদি কঠিন মনে হয়। ডেফিনেশন অফ এলিভেশন দেখো কত বাজে এখন? আচ্ছা, তাহলে আমরা তুলে দিই, একটার সময় যেহেতু নামাজ, মানে আধা ঘন্টার সময় বাসায় পৌঁছে দিতে পারবো যেহেতু ফ্রি আছে। আমার তো পেন্ডেন্টে জায়গা হলো না। আমাদের কারো পেন্ডেন্টের সিস্টেম আপনাদের আচ্ছা, আমি এটা মেল করে দেবো নি। হ্যাঁ, আচ্ছা ভাই, আরেকটা জিনিস, আমি আর্ট স্ক্যানটা করার কথা ছিল। হ্যাঁ, আর ক্রিস্টান তো সময় পেলাম না, আমাকে ভাইয়া তাহলে মজা ম্যাপটা একদিন আর স্ক্যান দেখায় তারপরে করাবো। ভাইয়া শুধু ম্যাপটা দিয়ে দিতে আচ্ছা ভাই, পারবেন? একটা কোয়েশ্চেন, শুধু ম্যাপ? ওই যেটা যে জায়গাটার নাম দিয়ে ভিডিওটা কি একটু পোস্ট করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ভিডিওটাকে দিয়ে করি। ওই ছবিটা দিয়ে দেন ভাইয়া। ভিডিওটা